তো সবাইকে আরো একবার স্বাগতম। আজকে আমাদের আহ, আপনাদের সাথে সম্পাদনা তৃতীয় ক্লাস, মধ্যযুগের দ্বিতীয় ক্লাস। তো স্বভাবত নেয় প্রত্যেকটা ক্লাসে নেয় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি মাইক্রোফোন অন করে জিজ্ঞাসা করবেন বা চ্যাট বক্সে আমি দেখতেছি ওইখানে জিজ্ঞাসা করতে পারেন। তো আমরা গতদিন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন দেখছিলাম। তো আমরা হচ্ছে এর পরে মধ্যযুগের পরের যে টপিকগুলো আছে সেদিকে আগাবো। আপনাদের যদি আমি আজকে আবার মধ্যযুগের প্রশ্নগুলো দেখতেছিলাম, গতকালকেও আপনাদের গত ক্লাসে আপনাদের একবার দেখাইছি। যেরকম আপনারা যখন একসাথে পড়বেন, পড়ার সময় দেখেন কোন কোন জায়গায় সমাজচিত্র আছে। যেরকম চর্যাপদে আছে সমাজচিত্র, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এইখানে হচ্ছে সমাজচিত্র জিনিসটা আছে। আবার আপনার চণ্ডীমঙ্গল কাব্যে হচ্ছে সমাজচিত্র আছে। মধ্যযুগের মধ্যে এই তিনটা জায়গায় হচ্ছে সমাজচিত্র আছে। আবার চর্যাপদের মধ্যে সমাজচিত্রের মধ্যে নারীদের চরিত্র বা নারীদের জীবন আচরণ এই জিনিসটা আসে। আচ্ছা, আর কোথায় কোথায় চরিত্র আছে? ধরেন আমরা হচ্ছে মধ্যযুগের ভিতরে আছি। মধ্যযুগের ভিতরে হচ্ছে কোন কোন চরিত্রগুলা ইম্পর্টেন্ট, যে চরিত্রগুলো আসার মতন। আর একটা জিনিস হচ্ছে কিছু লেখক আছেন যে লেখকগুলো ইম্পর্টেন্ট। ভাষাগত কিছু বৈশিষ্ট্য আছে, যেরকম চর্যাপদের হচ্ছে ভাষার বৈশিষ্ট্য কি? চর্যাপদের ভাষার বৈশিষ্ট্য এই সেম ভাবে হচ্ছে ব্রজবুলি ভাষার বৈশিষ্ট্য। ব্রজবুলি ভাষার বৈশিষ্ট্য এই জিনিসটা ভাষা থেকে এরকম আসে। আর এমনি তো চর্যাপদের ভাষাগত একটা সমস্যা আছে, যে সান্ধ্য ভাষা, ওই সান্ধ্য ভাষা থেকে প্রশ্ন আসে। আর একটা হচ্ছে চর্যাপদের ভাষা বাংলা নাকি অন্য, এইটা সম্পর্কে বলেন, প্রমাণ করেন চর্যাপদের ভাষা বাংলা। ভাষা থেকে চর্যাপদের অনেক কিছুই আছে। সমাজচিত্র এই হয়ে গেল। চরিত্রের মধ্যে যদি আমরা একটু চিন্তা করি, প্রথমে যদি আমরা শ্রীকৃষ্ণ কীর্তন এইখানে আসি। তো শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে আমি গতদিনই বলছি, কৃষ্ণের চরিত্র বা রাধার চরিত্র অথবা হচ্ছে বড়াই, এই তিনটা চরিত্র যে কোনো একটা আসলেও আসতে পারে। এরপরে যদি আমরা মঙ্গল কাব্যের দিকে যাই, মঙ্গল কাব্যের ভিতরে আমরা দেখতে পাই হচ্ছে মনসা মঙ্গলে যদি যাই, মনসা মঙ্গলে হচ্ছে চাঁদ সওদাগরের চরিত্রটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে বেহুলা চরিত্র ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়া এরপরে চণ্ডীমঙ্গল কাব্যে যদি যাই, চণ্ডীমঙ্গল কাব্যে হচ্ছে ভারু দত্তের ইম্পর্টেন্ট কিন্তু ওইভাবে আসার কথা না। তা আমরা এখানে দেখবো না, সব আলাদা করে দেখবো। চরিত্র স্যার, এবারে কথা ক্লিয়ার না। জি, হ্যালো, শুনতে পাচ্ছেন ভাই? কথা কি কেটে জি, কেটে এখন আসতেছে নাকি? ক্লিয়ার। জি জি জি। আচ্ছা, ঠিক আছে। ওকে, তা আমরা হচ্ছে কিছু রাইটার সম্পর্কেও দেখবো। রাইটার বলতে হচ্ছে মধ্যযুগের বিভিন্ন সময় যারা বিভিন্ন কাব্য রচনা করছে। যেরকম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এটা কে রচনা করছেন বলেন তো? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটা কার রচনা? গুরুচণ্ডী দাস। হ্যাঁ, বরুচণ্ডী দাস, অনন্ত বরুচণ্ডী দাস। চণ্ডীদাস যখন আসে তখন হচ্ছে চণ্ডীদাস সমস্যাও আসে। তো চণ্ডীদাস সমস্যা, চণ্ডীদাস তো রাইটার ছিল, তো ওই লেখক রিলেটেডই প্রশ্ন। বিদ্যাপতি থেকে প্রশ্ন আসে, আলাওলের থেকে প্রশ্ন আসে। ভারতচন্দ্র রায়গুণাকার, উনি হচ্ছে বাংলা সাহিত্যের এই যে মধ্যযুগের সর্বশেষ কবি, ওনার থেকে প্রশ্ন আসতে পারে। আসার চান্স কম আর কি, কিন্তু যদি আসলে স্যারদের মাথায় আসে তাহলে সেই লিস্টের মধ্যে এই নামটা থাকবে। আচ্ছা, বিদ্যাপতি আলাউল গেল, এর মধ্যে আলাউল বেশি ইম্পর্টেন্ট, বিদ্যাপতি কম ইম্পর্টেন্ট। আচ্ছা, ভাষার প্রশ্নের মধ্যে ব্রজবুলি লিখছি, ঠিক আছে। উম, এছাড়া আর যারা আছে, এই যে মানিক মুকুন্দ, তারপর হচ্ছে কানাহরি দত্ত, বিজয়গুপ্ত, এইগুলো খুব একটা আসার মতো প্রশ্ন না। আচ্ছা, আর একজন লেখক নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে চন্দ্রাবতী। এটা থেকে অলরেডি প্রশ্ন আসছে, এটা বাংলা সাহিত্যের প্রথম নারী, উম, কি বলে, নারী লেখিকা আর কি। চন্দ্রাবতী নিয়ে আমরা যখন হচ্ছে ময়মনসিংহ গীতিকা দেখবো তখন হচ্ছে ডিটেল দেখবো। তো এই কয়েকজন হচ্ছে রাইটার যাদেরকে নিয়ে আমাদেরকে হচ্ছে বিস্তারিত জানতে হবে।
তাহলে আমরা কিছু চরিত্র দেখলাম, লেখক দেখলাম, সমাজচিত্র দেখলাম, ভাষা দেখলাম। আচ্ছা, আর কি জিনিস আসতে পারে এখান থেকে? উম, আচ্ছা, যেসব হচ্ছে কাহিনীগুলো আমরা জানবো, হ্যাঁ, যে যে কাহিনীগুলো আমাদের পরীক্ষায় জন্য ইম্পর্টেন্ট, যেরকম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের হচ্ছে কাহিনী কি। এখন শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী জানতে গেলে যে 13টা খণ্ড আছে, ওই 13টা খণ্ডের জাস্ট নামটা আমাদের মুখস্থ রাখতে হবে। আর এক দুই লাইন করে যদি জানি তাহলে হচ্ছে কাহিনী আমরা বলে দিতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে উম আচ্ছা, আর একটা প্রশ্ন, আর একটা টাইপ আসতে পারে, যেটা হচ্ছে রচনা শৈলী। রচনা শৈলী, কাব্যগুণ একই রকম। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের এটা কাহিনী লাগবে, মনসা মঙ্গলের কাহিনী লাগবে। মনসা মঙ্গলের কাহিনী যদি পড়ি আমাদের অটোমেটিক হচ্ছে চরিত্রগুলা পড়া হয়ে যাবে। আচ্ছা, এরপরে নেক্সট হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য। চণ্ডীমঙ্গল কাব্যের মধ্যে আবার হচ্ছে দুইটা কাহিনী আছে। একটা হচ্ছে কালকেতু ফুল্লরা, এইটা বেশি ইম্পর্ট্যান্ট, মানে যদি কখনো কোনোদিন প্রশ্ন হয় এইখান থেকে আসার কথা। আর একটা হচ্ছে ধনপতি সওদাগর। ধনপতি সওদাগর এইটা কম ইম্পর্টেন্ট, এটা থেকে আসার কথা না, আসলে এইটা আসতে পারে। তাহলে চণ্ডীমঙ্গলের কাহিনী আমরা দেখবো, অন্নদামঙ্গল আমরা দেখবো না। আচ্ছা, এরপরে আলাওলের হচ্ছে পদ্মাবতী যে কাব্য আছে, ওই কাব্যের মধ্যে কিছু জিনিস আমরা দেখবো, মূলত পদ্মাবতী চরিত্রটা আমাদের পড়তে হবে। যার একটা চরিত্র এখানে আমরা লিখে দিই, পদ্মাবতী। পদ্মাবতী চরিত্র, পদ্মাবতী চরিত্র পড়াও যা, আর লেখক মানে কবি আলাউল সম্পর্কে পড়াও সেম। জাস্ট আলাউলের কথা যদি আসে তাহলে আলাউলের কয়েকটা মানে কি বলে রচনার নাম লিখতে হবে, আর বাকি সবকিছু হয়েছে পদ্মাবতীর কথা দিয়ে আমরা চালাই দিব। আর যদি পদ্মাবতী চরিত্র আসে তাহলে আলাউলের রচিত পদ্মাবতী কাব্যগ্রন্থ, এটা নিয়ে আমরা বলবো। আর পদ্মাবতী চরিত্র নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং, পড়ে মজা পাওয়ার মতন একটা প্রশ্ন, পদ্মাবতী চরিত্র যেটা। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে কাহিনী, আমরা হচ্ছে পদ্মাবতীর কাহিনী দেখবো, ওইটা জিনিসটা চরিত্র কাব্য যেভাবেই হোক সব সেম। এছাড়া আর কাহিনী জানার মতন আপনার সরি, ময়মনসিংহ গীতিকার মধ্যেও তেমন কোনো কিছু কাহিনী দেখা লাগবে না। তবে ময়মনসিংহ গীতিকার ইতিহাস, 10টা নাম, এইগুলা দেখতে হবে, তো ওটা আমাদের অন্য ইস্যু। আচ্ছা, রচনা শৈলী যদি আসে, রচনা শৈলীর মধ্যে আসতে পারে ধরেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনা শৈলী। এই জিনিসটা মূলত হচ্ছে এটা মানে নাটক টাইপের আর কি, তাহলে এটারে বলে কি নাট্যগীতি বলা যেতে পারে। হ্যাঁ, বা নাটকীয় গুণ আছে এর ভিতরে। এই জিনিসটা রচনা শৈলী। চর্যাপদের রচনা শৈলী আসবে না, মঙ্গল কাব্যের রচনা শৈলী আসতে পারে, যে ভাইয়া, মঙ্গল কাব্য হচ্ছে। এখানে জি। নাটক গীতি আর নাটক কি এক? না না না, দেখেন, আবার হচ্ছে গীতিনাট্য আছে। নাটক জিনিসটা হচ্ছে কি, যে আপনার অনেকগুলা চরিত্র থাকবে, সেই চরিত্রের মধ্যে একটা ঘটনার অবতারণা হবে। এখন এইটাতে তো আমরা হচ্ছে গদ্য আকারে উপস্থাপনা করতে পারি, যেরকম নীল দর্পণ, এটা একটা নাটক। আবার এই সেম জিনিস, চরিত্র থাকবে, ঘটনার অবতারণা থাকবে, কিন্তু সেটা সমাজের হচ্ছে কি বলে আহ খারাপ কোনো দিক বিদ্রুপাত্মক ভাবে উপস্থাপন করা হইলো, সেইটাকে তখন আমরা বলবো আবার প্রহসন। আর এই সেম নাটক জিনিসটা, এইটা আমরা হচ্ছে কবিতার মাধ্যমে প্রকাশ করলাম। হ্যাঁ, কবিতার মাধ্যমে, তখন সেইটারে আবার হচ্ছে নাট্যগীতি বলে। আবার গীতিনাট্য কি, ধরেন ওই কবিতাটা, ওই ওই নাটকটা যখন মঞ্চায়িত হয়, তখন হচ্ছে ওইটার আবার হচ্ছে গীতিনাট্য বলে। এটা হচ্ছে মঞ্চায়িত যখন হয়েছে। হ্যাঁ, যেরকম ধরেন নটির পূজা রবীন্দ্রনাথের, এটা একটা গীতিনাট্য, এটা হচ্ছে বহুল ভাবে হচ্ছে মঞ্চায়িত হয়েছে। তো নাটকের সাথে গীতি বা গীত এই শব্দটা যখনই আসবে, তার মানে বোঝাচ্ছে কি ওই নাটকটার হচ্ছে কাব্যে নাই, ওই ইয়াতে গদ্যে নাই, ওইটা হচ্ছে এখন কাব্য চলে আসছে। এটা প্রহসনের ক্ষেত্রে হইতে পারে, যেরকম আপনারা বুড়ো শালিকের ঘাড়েরও, এটা কি মাইকেল মধুসূদন দত্তের একটা প্রহসন না? এই প্রহসনের মধ্যে, এই প্রহসনের একটা চরিত্র যেটা মূল চরিত্র আর কি, জমিদার ভক্তপ্রসাদ। ভক্তপ্রসাদের নিয়ে মাইকেল কি বলছে, যে বাইরেটা, বাইরে ছিল সাধুর আকার, মনটা কিন্তু ধর্মধোয়া, পুণ্য খাতায় জমা শূন্য, ভণ্ডামিতে 4টি পুয়া। এই যে কবিতার মাঝখানে কবিতা দিয়ে দিয়ে সে প্রকাশ করছে, এরকম হইতে পারে। আবার ধরেন শেষের কবিতা, শেষের কবিতা তো পুরোদস্তুর একটা কি উপন্যাস, কিন্তু এর মধ্যে যথেষ্ট পরিমাণে কবিতা আছে, কিন্তু ওই কবিতা লাইনগুলো কি, যে একজন আরেকজনের উদ্দেশ্য করে লিখছে সেইভাবে হচ্ছে কবিতা প্রকাশ করা, ওটা কাব্য না। কাব্যও না, নাটকও না। উপন্যাসের সাথে কাব্যের একটা বিস্তর পার্থক্য হচ্ছে,
উপন্যাসের সাথে কাব্যের না, সরি, উপন্যাসের সাথে ছোট গল্পের বা নাটকের। নাটকের যেটা, সেটা চরিত্রের কিছুটা মানে কি থাকে, ভিত্তিপ্রস্তর স্থাপন করার একটা সুযোগ থাকে, আকারে হয় ছোট। ছোট গল্প যদি হয় সেইখানে চরিত্রের কোনো ভিত্তি স্থাপন করার কোনো সুযোগ নাই, জাস্ট শুরু করে দিবে যে হঠাৎ করে সকালে মুনিম বেরোয় আসলো, যা শুরু করে দিবে। কিন্তু উপন্যাসে কি হবে, প্রত্যেকটা চরিত্রের বিল্ড আপ হবে, আস্তে 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 করে ওই চরিত্রগুলো বাড়তে থাকবে। এটা হচ্ছে উপন্যাসের সাথে নাটক বা ছোট গল্পের পার্থক্য থাকে। যাই হোক, তো আপনারা লেখার মাঝখানে হচ্ছে এটা রচনা শৈলী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, তো ডেফিনেটলি কাব্য। কিন্তু এটা হচ্ছে ওই যে নাটকের কথাটা আসতেছে কেন, কারণ ওই বড়াই একটা কথা বলতেছে, আবার কৃষ্ণ একটা কথা বলতেছে, আবার রাধা একটা কথা বলতেছে, এই যে পরস্পর এটা একটা ডায়লগ থ্রু করছে, এটা তো নাটকের মধ্যে দেখা যায়। এই জন্য এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একটা নাটকীয় গুণ আছে, সেটা বললাম। এটা কি ক্লিয়ার হয়েছে ভাই? যেটা এইখানে যা যা কথাবার্তা বলতেছি সবই হচ্ছে মাথায় নেন, আর সুযোগ মতন লেখার মাঝখানে একটু একটু করে ইন্ট্রোডিউস করতে হবে। মঙ্গল কাব্যের রচনা শৈলী আসতে পারে, এছাড়া আর তেমন কিছু আমাদের এরকম মাথায় আসতেছে না, আসলে আমরা হচ্ছে পরে আবার এখানে অ্যাড করব। তাহলে আমাদের হচ্ছে ভাষাগত কিছু প্রশ্ন দেখলাম, সমাজচিত্র দেখলাম, চর্যাপদের আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আছে, চণ্ডীমঙ্গল আছে, নারী আছে। আচ্ছা, লেখকের এইখানে আরেকজনের নাম বলতে হবে, সেটা হচ্ছে উনি আসলে লেখক না, কিন্তু ওনার নামে একটা যুগ আছে, সেটা হচ্ছে শ্রী চৈতন্যদেব। চৈতন্যদেব, ওনার সম্পর্কে আমাদের একটু পড়তে হবে। তাহলে এইগুলো হচ্ছে লেখক বা মানুষ, যে মানুষগুলো আছে তাদের সম্পর্কে জানতে হবে, এইগুলো হচ্ছে চরিত্র। এই হলো মোটামুটি আপনাদের ইয়ের মধ্যে, মধ্যযুগের মধ্যে যে জিনিসগুলো আসে বা যেগুলো আসলে একসাথে পড়া দরকার। আপনারা আহ, পড়া শেষ করার পরে যখন পরীক্ষা দিবেন একরাম, তখন এই জিনিসটা ফিল করবেন যে এইভাবে হচ্ছে পড়লে ভালোই তো। ধরেন আপনার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পড়ে চলে গেছেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে সমাজচিত্র আছে, চরিত্র আছে, আবার অনন্ত বড়ু চণ্ডীদাস সম্পর্কে আছে, আবার চর্যাপদের সমাজচিত্র পড়ে আসছেন, এরপরে আবার নামলেন, ধরেন চণ্ডীমঙ্গলের কাহিনী আসবে। তো যখন এই জিনিসগুলো আসবে একসাথে, তখন একটার সাথে আপনারা আর একটা ওভারল্যাপ করে ফেলেন। তো ওইটা না করার জন্য ইয়ে কি, তখন পুরোটা পড়ার পরে মাথায় একটু রিকল করবেন যে আমার সমাজচিত্র কি কি ছিল, এই জায়গায় সমাজচিত্রগুলো আসে, হ্যাঁ এই জায়গায় চরিত্রগুলো আসে, এই লেখক হচ্ছে ইম্পর্টেন্ট। অনেক লেখক আমরা আলাপ আলোচনা করব, সামনে দেখবো, কিন্তু ফাইনালি লাগবে এই কয়টা। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে মূল আলোচনার মধ্যে এখন যাই। আচ্ছা, এই পর্যন্ত কারো আর কোনো কোনো প্রশ্ন আছে বা কোনো কিছু বলার আছে? না ভাই ক্লিয়ার। ওকে। তো মধ্যযুগ থেকে কি দেখেন, মধ্যযুগের যে সাহিত্য ধারাগুলো আছে, বৈষ্ণব সাহিত্য আছে, মঙ্গল কাব্য আছে, এই শাক্ত পদ, অনুবাদ সাহিত্যটা ইম্পর্টেন্ট, নাক সাহিত্য, জীবনী সাহিত্য, লোক সাহিত্য ধারা। লোক সাহিত্য ধারা বলতে হচ্ছে ময়মনসিংহ গীতিকা এসব বুঝাইছে। এইটা শাক্ত পদ থেকে আসে না, নাচ সাহিত্য থেকে আসে না। তারপর আমরা আগের দিন যখন ডাক খনার বচন দেখলাম, এগুলো কম ইম্পর্টেন্ট, এটা যে জানার কাজ আমরা একটু জানিয়ে যাবো, আসলে যেন লিখতে পারি। 6 মার্কের প্রশ্ন হলো জীবন, এগুলো আসবে না। এখন এইখানে কিছু জিনিস আছে, আমরা এগুলা পড়ি ঠিকই, কিন্তু আমরা এগুলো আসলে বুঝি না। সবাই ফ্রিলি পড়ে আসছেন, কিন্তু একটার সাথে একটা আপনারা খুব মিলাই ফেলেন, এটা আমরাও মিলাইছি সারা জীবন ভর। তো এটা যেন না মিলান, সেই চেষ্টাটা আমরা আজকে একটু করবো। আপনারা, আমরা মধ্যযুগের ভিতরে যার পরে শুধুমাত্র একটা জিনিস পড়ছি, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই একটা জিনিস আমরা এখন পর্যন্ত ভালোভাবে পড়ছি। আচ্ছা, এছাড়া আমরা আর কিন্তু কিছু পড়ি নাই। এরপরে আমরা নামবো যেটা, সেটা হচ্ছে বৈষ্ণব সাহিত্য। হ্যাঁ, তো এই বৈষ্ণব সাহিত্যের মধ্যে একটু বোঝার ব্যাপার আছে। এরপরে আমরা যাব মঙ্গল কাব্যে। মঙ্গল কাব্যে বোঝার কিছু নাই, প্রিলিতে যা পড়ছেন সেটাই, আমরা একটু ডিটেল দেখবো। এরপরে নেক্সট হচ্ছে জীবনী সাহিত্য, ও সরি, জীবনী সাহিত্য না, অনুবাদ সাহিত্য। এই অনুবাদ সাহিত্যের মধ্যে আবার একটু জিনিস বোঝার আছে। আর বাকি যেগুলো আছে, এই যে শাক্ত পদ, নাচ সাহিত্য, এগুলো নর্মাল জিনিস। আমরা এই জায়গাটা একটু বুঝে আসি। আগে অনুবাদ সাহিত্যটা বলি। অনুবাদ সাহিত্য কি, আপনার একটা জিনিস অলরেডি আছে, মানে প্রতিষ্ঠিত, এখন সেই জিনিসটারে আপনি অনুবাদ করতেছেন ভিন্ন একটা ভাষায়, এইটারে বলে অনুবাদ সাহিত্য। এখন সমস্যার যেটা হয়েছে সেটা হচ্ছে, ধরেন আমরা প্রথম অনুবাদের দিকে কি করলাম, রামায়ণ, মহাভারত, এইগুলো হচ্ছে অনুবাদ করলাম। তারপর হচ্ছে ভাগবত, ভাগবত অনুবাদ করলাম। রামায়ণ হচ্ছে মানে মূলত কে লিখছে, বাংলায় কে অনুবাদ করছে, শ্রেষ্ঠ অনুবাদক কে, এইগুলাই বলতে হবে। এইসব জায়গা থেকে আমরা কোনো কোটেশন পড়বো না এইগুলা। এখন ইউসুফ জুলেখা যেটা, এটা হচ্ছে অলরেডি একটা প্রতিষ্ঠিত
কি বলে গ্রন্থ, ইউসুফ জুলেখা, তারপর হচ্ছে লাইলি মজনু। এখন এই জিনিসেরও আমরা হচ্ছে বাংলায় অনুবাদ করছি। সমস্যা যেটা হয়েছে, এই জিনিসগুলো হচ্ছে প্রেম কাহিনী। এখন প্রেম কাহিনী হওয়ায় এইটার আলাদা একটা নাম করা হয়েছে রোমান্টিক প্রণয় উপাখ্যান। রোমান্টিক প্রণয় উপাখ্যান আলাদা নাম করা হয়েছে। তা আমরা অনুবাদ সাহিত্য যখন আসে, তখন ওই কথাবার্তার মাঝখানে এই জিনিসগুলা যখন লিখবো, আমরা সচেতন ভাবে লিখবো। আমরা বলবো অনুবাদ সাহিত্য মানে কি, অলরেডি একটা প্রতিষ্ঠিত গ্রন্থ আছে, সেই গ্রন্থের যদি ভিন্ন ভাষা থেকে অনুবাদ করা হয় তখন সেটাকে অনুবাদ সাহিত্য বলে। ওর বাংলা ভাষার বিখ্যাত অনুবাদ সাহিত্য গুলো কি আছে? রামায়ণ আছে, মহাভারত আছে, ভাগবত আছে। এখন এছাড়াও কিছু অনুবাদ সাহিত্য আছে যেগুলা ভিন্ন ভাষার বাংলা ভাষা অনুবাদ করা হয়েছে, কিন্তু সেইগুলার মূল বিষয়বস্তু হচ্ছে প্রণয় সম্পর্কিত। সেই জন্য এগুলাকে অনুবাদ সাহিত্য থেকে পৃথকীকরণ করে রোমান্টিক প্রণয় উপাখ্যান বলা হচ্ছে। যেমন ইউসুফ জুলেখা, লাইলি মজনু। যদি আপনাদের অনুবাদ সাহিত্য নিয়ে পরীক্ষায় আসে, তাহলে এইভাবে বলতে হবে। যদি রোমান্টিক প্রণয় উপাখ্যানের কথা আসে, তাহলে অনুবাদ সাহিত্য থেকে এই কটা কথা বলে এখানে আসতে হবে। এই যেটুকু কথা বললাম, এটুকু কি ক্লিয়ার হয়েছেন? প্রণয় উপাখ্যান বলতে কি বোঝায়? প্রণয় মানে কি? কারোর সাথে কারো হচ্ছে প্রেম, সম্পর্ক, রিলেশন, এই রিলেটেড যে উপাখ্যান সেটা হচ্ছে প্রণয় উপাখ্যান। রামায়ণ, মহাভারত, ভাগবত এগুলোর মধ্যে প্রণয় মূল বিষয়বস্তু না, খণ্ডিত। রামায়ণের মধ্যে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন প্রেম আছে, রামের সাথে সীতার আছে, সেটা অন্য ইস্যু। এটার সাথে হচ্ছে, এটা হচ্ছে মহাকাব্য, মহাকাব্য থেকে তারা হচ্ছে অনুবাদ করছে, জাত মহাকাব্য, রামায়ণ মহাভারত। এখন আমরা হচ্ছে অনুবাদ বলতেছি কারে? একটা গ্রন্থ আছে সেটার অনুবাদ করতেছি, এটাই অনুবাদ গ্রন্থ। তাহলে তো এই যে ইউসুফ জুলেখা, এটা তো অনুবাদ গ্রন্থ। তাহলে এইটার আমরা অনুবাদ গ্রন্থ থেকে আবার রোমান্টিক প্রণয় উপাখ্যান বলে আলাদা একটা ধারা করলাম কেন? কারণ এই অনুবাদ গ্রন্থের মধ্যে হচ্ছে প্রণয় সম্পর্কিত, একজনের সাথে আরেকজনের প্রেমের সম্পর্কের কথা এখানে হচ্ছে উল্লেখ করা আছে। সেই জন্য আমরা এটাকে আবার আলাদা করে প্রণয় উপাখ্যান নাম দিছি। যদি পরীক্ষায় প্রণয় উপাখ্যান আসে, রোমান্টিক প্রণয় উপাখ্যান অথবা অনুবাদ সাহিত্য যেটাই আসুক, এই কথাগুলা বলে নেবেন। ঠিক আছে? এই অনুবাদ সাহিত্য আর রোমান্টিক প্রণয় উপাখ্যান, এই জিনিস দুইটা কি ক্লিয়ার হয়েছে এখন? আর কোনো প্রশ্ন থাকলে এখানে বলেন। জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এবার হচ্ছে আমরা বৈষ্ণব সাহিত্যের মধ্যে যাই। দেখেন বৈষ্ণব সাহিত্যের ব্যাপারটা কি হয়েছে। আচ্ছা, এখানে কি বলছে? বাংলা সাহিত্যে বৈষ্ণব ধর্ম এবং দর্শনকে কেন্দ্র করে মধ্যযুগে একটা কাব্যধারা হয়, রাধাকৃষ্ণের পুনর্লীলা এইসাই এরা প্রথম এইটা করছে। আচ্ছা, মধ্যযুগে বাংলা সাহিত্যে পরিমাণে ও গুণে সবচেয়ে সমৃদ্ধ ধারা হলো বৈষ্ণব সাহিত্য। এরা বলছে মধ্যযুগের কথা। এখন এটা কেন বলছে? দেখেন বৈষ্ণব সাহিত্য বলতে আসলে কি বোঝায় বলেন তো? বৈষ্ণব সাহিত্য জিনিসটা আসলে কি সম্পর্কিত? বৈষ্ণব ভাই সাহিত্যের মূল কথা রাধাকৃষ্ণের কাদের? রাধাকৃষ্ণের হ্যাঁ, ওই প্রেম লীলাটা নিয়ে। হ্যাঁ। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাথে বৈষ্ণব সাহিত্যের পার্থক্য কি? আর এই বৈষ্ণব সাহিত্যের মধ্যে আরো অনেকগুলা জিনিস আছে, সেইগুলা কি? দেখেন বৈষ্ণব সাহিত্যকে হচ্ছে তিনটা ভাগে ভাগ করা যায়। এর আবার রেফারেন্স আছে কিছু। কেউ দুই ভাগে ভাগ করে, কেউ তিন ভাগে ভাগ করে। তো একটা হচ্ছে, সেটা হচ্ছে পদাবলী, যেটা আমরা বলি বৈষ্ণব পদাবলী। হ্যাঁ, বৈষ্ণব পদাবলী। আর একটা বলতেছি আমরা জীবনী সাহিত্য। জীবনী সাহিত্যের সাথে যেন আবার অনুবাদ সাহিত্যকেও মিক্স করেন না। অনুবাদ সাহিত্য তো ক্লিয়ার, রোমান্টিক জীবন সাহিত্যটা আমরা দেখতেছি। আর একটা হচ্ছে বৈষ্ণব শাস্ত্র। এই তিনটা ভাগে ভাগ করে। তো বৈষ্ণব শাস্ত্র রিলেটেড অনেক কিছু আছে, যেরকম ভাগবত, এটারও বৈষ্ণব শাস্ত্র বলা যায়। ওইটার সাথে আমাদের বাংলা সাহিত্যের ওইভাবে কোনো সম্পর্ক নাই। এইটা আমরা পড়বো না, পরীক্ষাও আসবে না। অনেকে এইটাতে বাদও দিয়ে দিছে। যেমন সম্ভবত সৌমিত্র শেখর বা আমার নাজিলা, যে কোনো একজনের বইতে এইটা নাই। একজন 2 প্রকার লিখছে, একজন 3 প্রকার লিখছে, এরকম। আমরা দেখবো হচ্ছে বৈষ্ণব পদাবলী আর জীবনী সাহিত্য। এখন বৈষ্ণব পদাবলীটা কি? বৈষ্ণব পদাবলী মানে পদাবলী জিনিসটা কি? আপনারা পদাবলী রিলেটেড পড়ছেন যে, ওর নাম কি, কি যেন পদাবলী লিখছে, করছে ব্রজবুলি ভাষায়, বিদ্যাপতি। তো বৈষ্ণব পদাবলীতে কি হয়েছে? এইখানে রাধাকৃষ্ণের প্রেম কথাই বলা হয়েছে। এখন এইটার সাথে পার্থক্য কি? বরু চণ্ডীদাস যেটা লিখছিল, বরু চণ্ডীদাসের সাথে এই যে আমরা যে বৈষ্ণব সাহিত্য পড়তেছি, এই জিনিসের পার্থক্য কি? দেখেন এইখানে জীবনী সাহিত্যের মধ্যে কার কথা আসে বলেন তো? জীবনী সাহিত্যে কার কথা আসে? শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেব। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবতম, এটা তার হচ্ছে গ্রন্থের নাম।
জীবনী সাহিত্য গ্রন্থের নাম হচ্ছে শ্রী চৈতন্যদেব বা শ্রী চৈতন্য মহাপ্রভু। এখন উনি কোনো কাব্যচরণ রচনা করে নাই, না কইরা কি করছে, কিন্তু ওনার নামে একটা যুগ বিভাগই আছে, যে চৈতন্য যুগ, মধ্যযুগ। আপনারা যদি টোটাল যুগ বিভাগটা পড়েন বাংলা সাহিত্যে, তাহলে দেখতে পাবেন যে ওনার নামে কিন্তু একটা যুগ বিভাগ আছে। হ্যাঁ, এই যে চৈতন্য, আচ্ছা এটা আমরা যখন এটা আলোচনা করব সেই জায়গায় হচ্ছে ইয়ে করে দিব। আচ্ছা, তাও এই কথাবার্তার ভিতর যখন আসলো বলে যাই একবারে, আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, চৈতন্যদেবের ব্যাপারটা কি হচ্ছে দেখেন, মধ্যযুগ আমরা কি পড়ছি, যে 1201 থেকে 1800 মোরলেস এই টাইম পিরিয়ড হচ্ছে আমাদের মধ্যযুগ। আর প্রাচীন যুগ তো আমরা বিভিন্ন রকম পড়ছি, 650 থেকে 1200, ওদিকে আমি গেলাম না। আর বর্তমান যুগ হচ্ছে 1860 থেকে, কিন্তু 1801 থেকে হচ্ছে এটারে বলে প্রথম পর্যায়ে, 1801 থেকে 1860, কারণ এই টাইম পিরিয়ডে ঈশ্বরচন্দ্র গুপ্ত টুপ্তাইছে। তো এসব আমাদের অন্য আলোচনা। আমরা মোটামুটি মধ্যযুগ হচ্ছে এটা জানি। এর মাঝখানে আবার একটা টাইম পিরিয়ড ছিল, অন্ধকার যুগও ছিল, যে 1201 থেকে 1350 ছিল কি অন্ধকার যুগ। 1201 থেকে 1350 এটা ছিল ডার্ক পিরিয়ড ছিল। এখন এই মধ্যযুগরে আবার চৈতন্যদেবের নাম অনুসারে আলাদা করা হয়। একটারে বলা হচ্ছে প্রাক চৈতন্য যুগ, আর একটারে বলে সরাসরি চৈতন্য যুগ, আর একটা বলা হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ। চৈতন্য পরবর্তী। প্রাক চৈতন্য কি, এইটা হচ্ছে 1201 থেকে 1500। তারপর হচ্ছে চৈতন্য যুগ আসলো। চৈতন্য যুগ হচ্ছে 1501 থেকে, কেউ কেউ 1600 বলে, আবার কারো কারো মতে 1700 আছে। আমাদের অত কিছু দরকার নাই, আমরা 1600-1700 দুইটাই জেনে রাখবো, যে 1501 থেকে 1600 বা 1700। আর চৈতন্য পরবর্তী কি, সেম 1601 ধরলে তাহলে 1601 থেকে 1800, আর 1700 ধরলে 1701 থেকে 1800, এই টাইম পিরিয়ড। তাহলে এইভাবে তিনটা ভাগে দেখেন মধ্যযুগরে আলাদা করা হয়েছে চৈতন্য যুগ, চৈতন্যর নাম অনুসারে, শ্রী চৈতন্যের নাম অনুসারে। এখন শ্রী চৈতন্য দেখেন ওনার জন্মকাল হচ্ছে এইটা 1486 থেকে 1533, তার মানে এই যে এই টাইম পিরিয়ডের মধ্যে। যাই হোক, তো ওনার নাম অনুসারে এটা হচ্ছে চৈতন্য ইয়ার কি বলে যুগ বিভাগও করা হয়েছে। এখন আমরা এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য, এগুলোর ভিতরে আসলে কি পড়তেছি, এখানে সবকিছুই হচ্ছে কৃষ্ণ আর রাধার যে প্রেম লীলা সেইটা। এখন আমাদের সনাতন ধর্মে কি বলতেছে, যে বৈষ্ণব যারা, তারা হচ্ছে পুরাপুরি হচ্ছে শ্রীকৃষ্ণরে, মানে কি বলে, ভগবান শ্রীকৃষ্ণ বলে তার যে মতাদর্শ সেইটা অনুসারে তাদের জীবন আচরণ চালায়, এবং তারা একটা মহামন্ত্র জপ করে। হ্যাঁ, যেটা আমরা অনেকে শুনছি, এরকম যেটা হরে কৃষ্ণ এইভাবে 16 রাম 32 অক্ষর, এইটা তারা জপ করে যারা বৈষ্ণব। দেখবেন হাতে এই যে ইসকন মন্দিরে যেটা দেখতে পাবেন, সবাই হাতে মালা জপ করতেছে। এই যে মহামন্ত্রটা, এইটা হচ্ছে ইন্ট্রোডিউস করছে কে, এই চৈতন্যদেব আইসা, এই শ্রী চৈতন্যদেব সে আইসাটা ইন্ট্রোডিউস করছে। এখন ওর ভিতরে সে কি বলতেছে, হরে কৃষ্ণ বলতেছে, ভাইয়া তার মানে একটা হচ্ছে, জি। কোশ্চেন ছিল, যদিও এটা মানে আউট অফ সিলেবাস আর কি, মানে কনটেক্সটের বাইরে আর কি, মানে এই যে মানে বৈষ্ণব ধর্মের যেই ব্যাপারটা মানে ইসকনের সাথে সম্পর্কিত, সেইটার সাথে আবার হিন্দু ধর্মের কি কোনো সম্পর্ক আছে নাকি হ্যাঁ, আছে আলাদা? তো, মানে একই, আলাদা বৈষ্ণব কিছু না। আলাদা ধর্ম না? না না, আলাদা ধর্ম না, সনাতন ধর্মেরই অংশ। ও আচ্ছা। আচ্ছা, এর ভিতরে অনেক কিছু আছে, অনেক আছে শাক্ত প্রথা, তারপর বহুত, আমরা তো ডিপে যাওয়া আমাদের দরকারও নাই, হারায় যাবো আর কি। আচ্ছা, তো তো চৈতন্য দেব এসে কি বললেন, এই যে কৃষ্ণের নাম নিতে বললেন, এবং বললেন কি যে কলিযুগে এসে এই মহামন্ত্র ছাড়া আর কোনো কিছু জপ করে কোনো উপায় নাই। সে একটা মানে বৈষ্ণব এইটার হচ্ছে প্রবর্তন করলো। এখন ওনার ব্যক্তিগত যে জীবন আচরণ, সেই জীবন আচরণের ভিতরে অনেকগুলা ইম্পর্টেন্ট জিনিস আছে। যেরকম উনি কি কি বলছে দেখেন, এইখানে বলছে কি যে আপনারা দেখতে থাকেন, ভয় পাওয়ার কিছু না, এগুলো সব মাথায় গাইতে যাবে। আমি লাস্টে আবার হচ্ছে কোন অংশের কি বুঝাই বলবো। উনি বলছে যে চৈতন্যদেবের যে বাঙালি সমাজ জীবনে কি ধরনের প্রভাব পড়ছে, বা কি বলে সাহিত্যে কি প্রভাব পড়ছে, এটা ইম্পর্টেন্ট। অস্পৃশ্যতা দূর, উনি বলছে যে সকল মানুষ হচ্ছে সমান। যেরকম উনি এরকম একটা কথা বলতো যে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। হ্যাঁ, তার মানে ওই যে কৃষ্ণের নাম জপতে বলছে, ওইটা যদি করে তাহলে সে মুচি হইলো। মানে তৎকালীন সমাজ চিত্রে কি ছিল, যারা মুচি মানে জুতা সেলাই করে তাদেরকে হচ্ছে ব্রাহ্মণরা মানে তৃতীয় চতুর্থ শ্রেণীর মনে করতো। তো বলতে তাদেরকে ছোঁয়াটা একটা এরকম ইয়ে ছিল। তো উনি বলতেছে কি মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, তার মানে অস্পৃশ্যতা থেকে সে দূরে চলতে গেছে। আবার এক দুই ভাই ছিল জগাই মাথায়, তারা এসে বলতেছে কি এই যে অহিংস মনোভাব, জগাই মাথায় হচ্ছে শ্রী চৈতন্য দেবরে কি করছে,
একটা কলসের ভাঙা কলসের কানা ছুঁড়ে মারছে, তার কপাল কেটে রক্ত পড়তেছে। তখন তার চৈতন্যদেবের সাথের যারা, তারা ওই জগাই আর মাথায় হচ্ছে মারতে গেছে। তো মারতে গেলে উনি হচ্ছে মানা করতেছে যে ওদের মাইরো না, না মাইরে উনি আবার বলতেছে কি যে মারিলি কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না, তাই বলে কি প্রেম দিব না। মানে কি যে তুই আমার কলসির কানা মারলি ঠিকই, কিন্তু তাই বলে তোর প্রতি যে আমার অহিংস মনোভাব বা ভালোবাসা এটা যে দিব না, এরকম না। তার মানে কোন একটা অহিংস মানে মনোভাব নিয়ে রাখছে। তার মানে এই যে ওনার যে বৈষ্ণব ধর্ম প্রচারণ, সেটার সাথে সাথে কিন্তু সমাজের একটা অন্যরকম পরিবর্তন উনি আনার চেষ্টা করছে, যে সবার ভিতরে একটা অহিংস মনোভাব আসুক, অস্পৃশ্যতা দূর হোক। এই জন্য সমাজ জীবনে তার পরিবর্তনে একটা বড় ভূমিকা আছে। এইটা গেল চৈতন্যদেবের ভূমিকার কারণ। এখন বাংলা সাহিত্যে সে কি অবদান রাখছে, এই চৈতন্যদেবের যে জীবন, এই জীবন নিয়ে পরবর্তীতে তার যে সঙ্গী সাথী ছিল, তার সাথে যারা ছিল আর কি, তারা কি করছে, তার জীবন নিয়ে জীবনী লিখছে। হ্যাঁ, এখন ওই জীবনী কি রিলেটেড, উনি তো সারা জীবন হচ্ছে ওই শ্রীকৃষ্ণের কথাই বলে আসতেছে। তা কৃষ্ণের প্রতি তার প্রেম কি, সে কিভাবে ছোটবেলা থেকে সেইখান বাড়ি ছেড়ে চলে আসলো, কিভাবে কই থেকে তার সন্ন্যাস জীবন আসলো, এইসব জীবনী নিয়েই তো সে লিখছে। মানে তার সাথে সঙ্গী সাথী যারা ছিল তারা এইসব কথাবার্তা গুলো বলতেছে। তাহলে জীবনী সাহিত্যের মধ্যে মূলত কার জীবনী নিয়ে কথাবার্তা হইতেছে এখানে? শ্রী চৈতন্যদেবের কথা। এখন এই যে শ্রী চৈতন্যদেব আসলো, সমাজ সংস্কার করলো, বৈষ্ণব ধর্মের প্রচারণ করলো, তার যে জীবন যাপন, জীবন আচরণ, এই জিনিসগুলা নিয়ে যে বইটা লেখা হয়েছে, সেই বইটার নাম হচ্ছে জীবনী সাহিত্য। তাহলে জীবনী সাহিত্য কারে নিয়ে রচনা করা হয়েছে? শ্রী চৈতন্যদেবরে নিয়ে। শ্রী চৈতন্যদেব আবার কি নিয়ে কথা বলতেছে? ওই বৈষ্ণব সাহিত্য নিয়ে, মানে বৈষ্ণব ধর্ম নিয়ে। বৈষ্ণব জিনিসটা মানে কি? ওই সেই পদাবলী যেটা, সেইটা, বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে আমরা যেটা দেখছি সেইটা। এখন দেখেন আলটিমেটলি সব ঘুরায় পেঁচায় কিন্তু সেই শ্রীকৃষ্ণ রাধা এই কথাগুলোই বারবার আসতেছে। এই জন্য মধ্যযুগে এই জিনিস মানে এই অংশটার গুরুত্ব অনেক বেশি। আপনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বলেন, বৈষ্ণব পদাবলী বলেন, জীবনী সাহিত্য বলেন, যাই বলেন, বারবার ঘুরে ফিরে এই জায়গাটা আসতেছে। জীবনী সাহিত্য জিনিসটা তাহলে কি? শুধুমাত্র শ্রী চৈতন্যদেবের জীবনী। এখন শ্রী চৈতন্যদেবের জীবনী নিয়ে কে কে লিখছে, চারটা জিনিস আমরা দেখি। এক হচ্ছে সংস্কৃততে প্রথম যেটা লিখছে মুরারি গুপ্ত, যে হচ্ছে সংস্কৃততে প্রথম লেখা, এটা হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা প্রথম। তাহলে বাংলা সাহিত্যে না, মানে এটারে কি বলে, প্রথম জীবনী সাহিত্য হচ্ছে মানে চৈতন্যদেবের প্রথম জীবনী সাহিত্য এইটা। আর বাংলায় হচ্ছে প্রথম লিখছে কে? এই বৃন্দাবন দাস, উনি হচ্ছে বাংলায় প্রথম লিখছে। তাহলে বাংলায় প্রথম জীবনী কাব্য বা জীবনী সাহিত্য কোনটা? চৈতন্য ভগবত। এইটা লিখছে কে? এটা লিখছে বৃন্দাবন দাস। এরপরে আরো দুজন লিখছে, একটা হচ্ছে লোচন দাস, আর এর নাম হচ্ছে জয়ানন্দ। তো লোচন দাসটাই বেশি ইম্পর্টেন্ট, জয়ানন্দের নাম তেমন একটা শোনা যায় না। দুইজনে একই নাম লিখছে, চৈতন্য মঙ্গল। আর সবশেষে চৈতন্য চরিতামৃত, যেটা হচ্ছে সব থেকে বহুল মানে প্রচলিত আর কি, কারো বাড়ি যদি মানে কোনো বাসায় যদি পান, এই খণ্ডটাই পাওয়ার চান্স বেশি, যেটা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ লিখছে, যেটা বহুল তথ্য সমৃদ্ধ। হ্যাঁ, তথ্য সমৃদ্ধ হচ্ছে এটা চৈতন্য চরিতামৃত, যেটা লিখছে কৃষ্ণদাস কবিরাজ। তাহলে জীবনী সাহিত্য যদি আসে, আমরা কি বলবো? মধ্যযুগের একটা অন্যতম ধারা হচ্ছে জীবনী সাহিত্য। সেইখানে কার জীবনী নিয়ে কথা বলা হয়েছে? শ্রী চৈতন্যদেবের জীবনী নিয়ে কথা বলা হয়েছে। শ্রী চৈতন্যদেবের যে জীবন, সেই জীবন নিয়ে তার যে সহচররা ছিল, তারা বা এবং তাদের যে গুণাগ্রাহী, তারা বিভিন্ন কাব্য রচনা করছে, সেইগুলো হচ্ছে জীবনী সাহিত্য বলে পরিচিত। জীবনী সাহিত্যগুলা কি কি? সংস্কৃততে প্রথম হচ্ছে শ্রী 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 কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম। এটা হচ্ছে চৈতন্যদেবেরকে নিয়ে লেখা প্রথম জীবনী সাহিত্য। তবে বাংলায় প্রথম জীবনী সাহিত্য কি? চৈতন্য ভগবত। এছাড়া চৈতন্য মঙ্গল নামে লোচন দাস এবং জয়ানন্দ রচনা করছেন। তবে সব থেকে মানে বহুল তথ্য সমৃদ্ধ হচ্ছে চৈতন্যদেবের এই যে কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য চরিতামৃত। এই কয়টা কথা যা বললাম, এই কয়টা কথা বলবেন যদি এই যে জীবনী সাহিত্য নিয়ে প্রশ্ন আসে। এইটুকু কি ক্লিয়ার? জীবনী সাহিত্য কি আমরা এখন বুঝছি? জীবনী সাহিত্যটা কি? জি। ওকে, আচ্ছা। এরপরে আমরা হচ্ছে যেখানে ছিলাম সেখানে আবার একটু ফিরে যাই। আমরা ছিলাম হচ্ছে বৈষ্ণব সাহিত্যে। তো বৈষ্ণব সাহিত্যের মধ্যে তিনটা ধারা হচ্ছে আমরা দেখাইতেছিলাম, যে একটা হচ্ছে এই যে জীবনী কাব্য, যেটা অলরেডি আমরা বুঝে ফেলছি। আর এটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। এখন বৈষ্ণব পদাবলী জিনিসটা কি? পদাবলীতে সবসময় হচ্ছে আপনার শ্রীকৃষ্ণ আর রাধার যে লীলা, সেইটা নিয়ে হচ্ছে কি হয়, বিভিন্ন পদ রচনা করা হয়, এবং সেটা কাব্য গুণ সম্পর্কিত।
মানুষজন হচ্ছে সেইটা সুন্দর করে সাজে গোজে এসে এটা হচ্ছে উপস্থাপনা করে, এইটাই হচ্ছে পদাবলী। হ্যাঁ, এখন দেখবেন যে বর্তমান সমাজে কীর্তন প্রচলিত আছে, সেইটা হচ্ছে এই যে পদাবলী যেটা সেটাও আছে। আবার শুধুমাত্র পদাবলী জিনিসটা আলাদা। পদাবলী বলতে শ্রীকৃষ্ণ আর রাধার যে প্রেম লীলা সেইটা হচ্ছে ব্যাখ্যা করে 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 উপস্থাপনা করা হয়, সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। আর যেটা শুধু কীর্তন বলে সেটা হচ্ছে শুধু ওই যে চৈতন্যদেব আইসা যে মন্ত্রটা বলে গেল সেটাই বারবার খালি তারা মানে উচ্চারণ করতে থাকে, সেটা কীর্তন, এটা আমাদের আলোচ্য বিষয়ও না। আচ্ছা, তাহলে আমরা বৈষ্ণব পদাবলী জানলাম যে কৃষ্ণ আর রাধার যে লীলা সেইটা সম্পর্কিত একটা পদ রচনা করে একটা সাহিত্য ধারার সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। তাহলে জীবনী কাব্যের সাথে বৈষ্ণব পদাবলীর সম্পর্ক বা পার্থক্য কি, এটা কি ক্লিয়ার? এখন বৈষ্ণব পদাবলীর মধ্যে হচ্ছে কে কে পদ রচনা করছে দেখেন, যেরকম মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে বৈষ্ণব পদাবলী। এখন আমরা তো জানি এখানে অনেকগুলা মানে বুকেশ কথাবার্তা আছে, মনে থাকলে লিখবেন, না থাকলে লিখবেন না, ইম্পর্টেন্ট না এগুলা লেখা। শ্রেষ্ঠ নিদর্শন সেটা হচ্ছে প্রমাণ করার জন্য এর বলছে। আচ্ছা, এইখানে বৈষ্ণব পদাবলীতে হচ্ছে পঞ্চরস, এটা এইভাবে যদি প্রশ্ন কঠিন করে আসতে পারে, এটার নাম হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, তারপর হচ্ছে বাৎসল্য, আর একটা হচ্ছে মধুর। এই পঞ্চরসের কথা হচ্ছে বৈষ্ণব পদাবলীতে দেখা যায়, তবে মূলত এই মধুর রস নিয়ে হচ্ছে বৈষ্ণব পদাবলীতে আলোচনা করা হয় মূলত। মধুর রস নিয়ে বৈষ্ণব পদাবলীতে আলোচনা করা হয়। ধরেন পরীক্ষা যদি বৈষ্ণব পদাবলী নিয়ে আসে, তখন যদি এই পাঁচটার নাম লেখা এটা বলতে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনি অন্য ধাঁচের প্রিপারেশন নিয়ে আসছেন আর কি। এই একেবারে সামারি আকারে যেটুক যেটুক আছে এক দুই লাইন, সেইটা আমি লেখার মাঝখানে মাঝখানে আপনাদের বলে যাব। হ্যাঁ, আর কি বলে মধ্যযুগ বা হচ্ছে এই যে অংশ, এই অংশটা আসলে অনেক ভাস্ট, এটা তো আমি আগেও বলছি। তো এই অংশ হচ্ছে যেটুকু সাজেশন দিছি ওইখান থেকে দেখলেও চলবে। আচ্ছা, তারপর আমরা আস্তে আস্তে আগাই। এখন বৈষ্ণব পদাবলীর মধ্যে আমরা হচ্ছে কারে নিয়ে সবসময় বেশি পড়ি, সেটা হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতি কে ছিল? মিথিলার রাজা ছিল, পঞ্চদশ শতকের কবি ছিল। তারপরে তার এই হচ্ছে পদবী আছে, এইসব কথাবার্তা দিয়ে আমরা বলবো। এবং বিদ্যাপতি হচ্ছে ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করছে। ব্রজবুলি ভাষা কি? মৈথিলির সাথে বাংলার একটা মিশ্রণ। আপনারা এগুলো অলরেডি পড়ছেন বা কোন একটা জায়গা থেকে দেখে নিবেন। বিদ্যাপতি ব্রজবুলি ভাষা হচ্ছে রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী রচনা করছেন, এটা গেল। রবীন্দ্রনাথ হচ্ছে ওই যে কি বলে ভানু সিংহের পদাবলী এইভাবে রচনা করছিল, এটাও আপনারা পড়ছেন, পারবেন। ওইটা যদি আসে মরণ রে তুহ মম শ্যাম সমান, ওইখানে ভানু সিংহ পদাবলীর অনেকগুলা ইয়ে আছে, ওইটার কি বলে আহ গান আছে, সেই গানগুলোর মধ্যে একটা হচ্ছে এইটা। হ্যাঁ, তো এইটা মনে রাখতে পারেন। আর একটা যেটা বহুল প্রচলিত, সখী হামারি দুঃখের নাহি ওর। শূন্য মন্দির মোর, এটা হচ্ছে ওই বৈষ্ণব পদাবলী আসুক বা হচ্ছে ব্রজবুলি ভাষা আসুক বা বিদ্যাপতি আসুক, যেটাই আসুক এই একটা কোটেশন দিয়ে দিবেন। তাহলে বিদ্যাপতি আসুক, ব্রজবুলি ভাষা আসুক, আর একটা কি বললাম, বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী, এই তিনটার প্রশ্ন যেটাই আসুক না কেন, এই কোটেশনটা এর ভিতরে দিয়ে দিবেন। এটা ইম্পর্টেন্ট আর কি, যে আপনারা কোন কোটেশন ইউজ করবেন। আচ্ছা, হ্যাঁ এটা গেল। ওকে, আচ্ছা এরপরে আসেন হচ্ছে, তাহলে আমরা হচ্ছে বৈষ্ণব দেখলাম, বৈষ্ণব সাহিত্য দেখলাম, জীবনী কাব্য দেখলাম, বৈষ্ণব পদাবলী দেখলাম, বৈষ্ণব শাস্ত্র আমাদের হচ্ছে পড়তে হবে না। আচ্ছা, এই এতক্ষণ যেটুকু বললাম এই অংশ আপনাদের ক্লিয়ার কিনা? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া তাহলে কি বৈষ্ণব সাহিত্য আর শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে মেইন পার্থক্য আচ্ছা হচ্ছে আচ্ছা, কি জীবনী সাহিত্য? না 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 না, জীবনী সাহিত্যটা আগে বলি। জীবনী সাহিত্যটা পুরোটা হচ্ছে চৈতন্যদেবরে নিয়ে, এর সাথে হচ্ছে বৈষ্ণব পদাবলীরও কোনো সম্পর্ক মানে, আবার আপনার একবার বলি, জীবনী সাহিত্য পুরোটা হচ্ছে চৈতন্যদেবের জীবনী নিয়ে। চৈতন্যদেব হচ্ছে শ্রীকৃষ্ণ নাম প্রচার করছে, বৈষ্ণব ধর্ম প্রচার করছে, সেটা একটা ব্যাপার, সেদিক থেকে সম্পর্ক করা যায়। জীবনী সাহিত্যটা পুরোপুরি একজন ব্যক্তি জীবনের, চৈতন্যদেবের। গেল এটা। বৈষ্ণব পদাবলী কি? এখানে শুধুমাত্র রাধাকৃষ্ণের প্রেম লীলা নিয়ে বলা হয়েছে।
এটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। এখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কি? এইটা হচ্ছে রাধা কৃষ্ণের যে প্রেম কাহিনী বা পদাবলী যেটা, এটা হচ্ছে তো ধর্মগ্রন্থ বিষয়ক আর কি। এইখানের সাথে ধর্মের মিল আছে, যে একটা সনাতন ধর্মের মানুষজন এইটা মান্য করে সেইটা। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যেটা, এটার সাথে ধর্মের মিল নাই। এইটা জাস্ট হচ্ছে দুইটা চরিত্র, তিনটা চরিত্র, কৃষ্ণ, রাধা আর হচ্ছে বড়াই, এদের চরিত্র নিয়ে তাদের যে ব্যক্তিগত জীবন, সেই জীবন নিয়ে হচ্ছে একটা জিনিস রচনা করছে, জাস্ট কাব্য রচনার জন্য। এর সাথে ধর্মীয় কোনো সম্পর্ক নাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাথে, যেটা হচ্ছে বৈষ্ণব পদাবলীতে আছে। আমি কি বুঝাতে পারলাম? বৈষ্ণব পদাবলীতে ধর্ম জিনিসটা সম্পর্কিত এবং যেটা চর্চা হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাথে ধর্ম রিলেটেড কোনো কিছু সম্পর্কিত না, এটা জাস্ট একটা কাব্য। এখন ধরেন কোন এই যে কি বলে, ধরেন গৌতম বুদ্ধ। এখন গৌতম বুদ্ধ হচ্ছে বৌদ্ধ ধর্মের জন্য ইম্পর্টেন্ট মানুষ আর কি, প্রধান। এখন গৌতম বুদ্ধের একটা ব্যক্তিগত জীবনের ঘটনা নিয়ে মনে করেন আমি একটা কাব্য রচনা করলাম, সেই কাব্যের মধ্যে তো গৌতম বুদ্ধ আসবে, তো সেটা তার ধর্ম রিলেটেড কোনো কিছু হইলো না। ধরেন আমার ইচ্ছা করছে তারা নিয়ে, এই গৌতম বুদ্ধের একটা জীবনের ছোট একটা অংশ নিয়ে বা বড় একটা অংশ নিয়ে আমি একটা কাব্য রচনা করলাম, এটার সাথে বৌদ্ধ ধর্মের কোনো সম্পর্ক নাই। ঠিক তেমন এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাথে ধর্মগ্রন্থের কোনো ইয়ে নাই, সম্পর্ক নাই। এটা জাস্ট হচ্ছে ওই ক্যারেক্টার গুলা নিয়ে সেটা কাব্য রচনা করে গেছে, শেষ। এর সাথে সনাতন ধর্ম, হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নাই। আছে কিসের সাথে? বৈষ্ণব পদাবলীর সাথে। কিন্তু ক্যারেক্টার গুলা, চরিত্রগুলা মিল আছে বলে আমরা এই জিনিসটা মিক্স করে ফেলি। যদি কোনো কালে এগুলা পার্থক্য আসে বা সম্পর্ক দেখাইতে বলে বা আপনাদের পড়ার সময় এগুলো হচ্ছে মিক্স আপ হয়ে যায়, সেগুলো আমি এত বিস্তারিত বলতেছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের বৈষ্ণব সাহিত্য, বৈষ্ণব পদাবলী, আর হচ্ছে কি বলে বিদ্যাপতি জীবনী সাহিত্য, চৈতন্যদেব, এই জিনিসগুলা ক্লিয়ার হয়েছে। এখানে আর একটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে চণ্ডীদাস সমস্যা। চণ্ডীদাস সমস্যাটা কি? দেখেন, চণ্ডীদাস আসলে কোনো সমস্যা ছিল না। কতদিন পর্যন্ত ছিল না? ওই যে 1916 সালে শ্রীকৃষ্ণ কীর্তন এটা আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত ছিল না। কারণ তার আগ পর্যন্ত 1896 সালে এসে বঙ্গভাষা ও সাহিত্য, এখানে দীনেশচন্দ্র সেন এটা যখন প্রকাশ করলো, উনি এই বঙ্গভাষা সাহিত্যের মধ্যে একজন মাত্র চণ্ডীদাসের কথা উল্লেখ করছিলেন। সেই চণ্ডীদাসের নাম হচ্ছে দ্বিজ চণ্ডীদাস। এই দ্বিজ চণ্ডীদাসের মেয়ে হচ্ছে চন্দ্রাবতী। হ্যাঁ, যাই হোক, তো এই দ্বিজ চণ্ডীদাস এই একজনের কথা মাত্রই দীনেশচন্দ্র সেন বলে গেছেন। এখন 1916 সালে আইসা ওই যে ওর নাম কি, বসন্ত রঞ্জন বিদ্যবল্লভ, উনি আইসা কি আবিষ্কার করলেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করলেন। এখন আবিষ্কার করার পরে দেখা গেল কি, ওর মধ্যে চণ্ডীদাস এই লোকের নাম আছে, কিন্তু যে চণ্ডীদাসের কথা পাওয়া যায় সেই চণ্ডীদাসের নাম আবার পাওয়া গেছে অনন্ত বড়ু চণ্ডীদাস। এই যে অনন্ত বড়ু চণ্ডীদাস, সে আবার এক দেবীর উপাসক ছিল, সেই দেবীর নাম হচ্ছে বাসুলী দেবী। এই বাসুলী দেবীর উপাসক ছিল অনন্ত বড়ু চণ্ডীদাস। কিন্তু দ্বিজ চণ্ডীদাস আবার বাসুলী দেবীর উপাসক ছিল না। হ্যাঁ, এবং অনন্ত বড়ু চণ্ডীদাস কি রচনা করছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এর সাথে পদাবলীর কোনো সম্পর্ক নাই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে রচনা শৈলী আর পদাবলীর যে রচনা শৈলী, এই দুই রচনা শৈলী হচ্ছে টোটালি ভিন্ন। কেন ভিন্ন? কারণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা তো হচ্ছে কয়েকজন দুই তিনটা মানুষের ক্যারেক্টার নিয়ে জাস্ট শুধুমাত্র একটা কাব্য রচনা করে দিছে। সেই কাব্যের ধাঁচই আলাদা, কবিতার লাইনগুলার রচনা শৈলী আলাদা। আর পদাবলী যেটা, সেটা হচ্ছে ধর্ম চর্চার উদ্দেশ্যে রচনা করা, সেই রচনা শৈলী আলাদা। রচনা করছে কে কে? অনন্ত বড়ু চণ্ডীদাস, আর এইখানে করছে দ্বিজ চণ্ডীদাস। এখন এই যে দুই চণ্ডীদাসের নাম পাওয়া গেল, দুই চণ্ডীদাসের তো রচনা শৈলী আলাদা, তার মানে একবার বলতেন। হ্যাঁ বলতেছি, এখন যে দুই চণ্ডীদাসের নাম পাওয়া গেল, এই দুই চণ্ডীদাসের কি হয়েছে? রচনা শৈলী আলাদা। তো রচনা শৈলী যদি আলাদা হয়, তাহলে তারা তো একই ব্যক্তি না, ভিন্ন ব্যক্তি। কি পাইলাম? প্রথমে আমরা জানতাম যে একজন চণ্ডীদাস ছিল, দীনেশচন্দ্র রায় পাইছে চণ্ডীদাসের কথা। সে কি লিখছে? সে হচ্ছে পদাবলী রচনা করত। হ্যাঁ, এই যে এখানে দেখেন, পদাবলীর দ্বিজ চণ্ডীদাস, এই একজন ব্যক্তিরে আমরা শুধু জানতাম 1896 সালে যখন দীনেশচন্দ্র সেন। আচ্ছা, দেখা যাবে। আচ্ছা, পদাবলীর হচ্ছে, এখন দেখা যাচ্ছে ভাই? না, এখনো তো আসেনি। অন্যটা কি দেখতে পাচ্ছেন? আমি তো আরেকটা। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে। পদাবলীর দ্বিজ
আচ্ছা, পদাবলীর দ্বিজচণ্ডী দাসকে সে তার কথা বলছে হচ্ছে এই যে দীনেশ চন্দ্র সেন বঙ্গভাষা ও সাহিত্য এইখানে আইসা যে পদাবলীর একজন দ্বিজচণ্ডী দাস ছিল। এই পদাবলীর একটা রচনা শৈলী আছে। পদাবলী জিনিসটা কি আপনারা এখন বুঝেন যে এই জিনিসটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। পদাবলী মানে হচ্ছে বৈষ্ণব পদাবলী, হ্যাঁ, যে বৈষ্ণব পদাবলী এই জিনিসটা আমরা বুঝি। আর বরুচণ্ডী দাস কি লিখছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লিখছে। এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনা শৈলী আর এই যে পদাবলী রচনা শৈলী, এই দুইটা জিনিস কি ভিন্ন, এবং দুজন ব্যক্তি এক না। এই ব্যক্তি যে বরুচণ্ডী দাস সে হচ্ছে বাসলি সেবক, আর পদাবলী চণ্ডী দাস সে তো হচ্ছে মানে কৃষ্ণের কি বলে বৈষ্ণব আর কি, বিষ্ণু পূজা করে বা এইরকম অন্য ঘরানার মানুষ। তার মানে এই দুইজন ব্যক্তি কি ভিন্ন। তখন চণ্ডীদাস সমস্যার উদ্ভব হইলো যে আমরা দুইজন চণ্ডীদাস পাইতেছি। এর মাঝখানে আবার মণিমোহন বসু আসলো, সে এসে দেখাইলো কি যে পালা গান বইলা এক ধরনের গান আছে, সেই পালা গানের মধ্যে ওই যে কৃষ্ণ রাধার কথাবার্তা নিয়ে আসে বা অন্য জিনিসপাতি নিয়ে আসে। সেইখানে আর এক চণ্ডীদাসকে আমরা পাই, সেই চণ্ডীদাসের নাম হচ্ছে দীনচণ্ডী দাস। এই দীনচণ্ডী দাস কিন্তু ময়মনসিংহ গীতিকার মধ্যেও আছে। আবার ডক্টর অসিত বন্দ্যোপাধ্যায় কি দেখাইলেন যে সহজিয়া রাগাত্তিকা বলে একটা ধাজ আছে, মানে কাব্য রচনার, সেইখানে আরেকজন চণ্ডীদাস পাওয়া গেছে যার নামের আগে কোনো কিছু নাই। অনন্ত বড়ু চণ্ডীদাস নাই, দ্বিজও নাই, দিনও নাই, কিছু নেই, সে শুধুমাত্র চণ্ডীদাস নামে লিখছে। তাহলে এই চারজন চণ্ডীদাসের হচ্ছে বাংলা সাহিত্যে উপস্থিতি লক্ষ্য করা যায়, যাদের রচনা শৈলীও আলাদা, তাদের জীবন আচরণ যেরকম অনন্ত বড়ু চণ্ডীদাস বাসুলী সেবক, পদাবলী দ্বিজ চণ্ডীদাস উনি হচ্ছে বৈষ্ণব পদাবলী রচনা করছেন, তার ব্যক্তি জীবন এবং রচনাশৈলী ভিন্ন। আবার পালাগানের একজন যে পাওয়া গেছে যার নাম দীনচণ্ডী দাস। অসিত বন্দ্যোপাধ্যায় দেখাইছে একজন, সে আর একটা ধাঁচের সহজিয়া রাগাত্তিকার, তার নাম সুচণ্ডী দাস। এই যে বাংলা সাহিত্যে একাধিক নামের একাধিক ব্যক্তিকে পাওয়া যায়, এই যে সমস্যা, এই সমস্যাটাকে কি বলে? চণ্ডীদাস সমস্যা বলে। আপনারা যখন পরীক্ষায় আসবে, পরীক্ষায় তখন প্রথমে বলবে যে চণ্ডীদাস সমস্যা বলতে কি বোঝেন, 3 মার্ক বা 6 মার্কের প্রশ্ন। 3 মার্কের যাই হোক, যেটা আসুক আপনারা বলবেন যে বাংলা সাহিত্যে চণ্ডীদাস নামে একাধিক কবির পরিচয় পাওয়া যায়। এই যে সমস্যা, তাদের পরিচয়গত যে সমস্যা সেটাকে চণ্ডীদাস সমস্যা বলে। ভূমিকা গেল। এরপর হচ্ছে মূল বডিতে আসলেন চণ্ডীদাস সমস্যা, তখন এইখান থেকে লেখাটা শুরু করবেন। এখানে সামারি করে দেওয়া আছে যে 1896 সালে বঙ্গভাষা সাহিত্য দীনেশ চন্দ্র সেন প্রকাশ করার আগ অব্দি চণ্ডীদাস সমস্যা ছিল না। তখন পর্যন্ত আমরা একজন চণ্ডীদাসকে চিনতাম, দ্বিজ চণ্ডীদাস। পরবর্তীতে 1916 সালে শ্রীকৃষ্ণ কীর্তন বসন্তরাম দেববর্মা যখন আবিষ্কৃত হয়, চণ্ডীদাস পরিচয় মেলে, তখন শুরু হয় চণ্ডীদাস। অনন্ত চণ্ডীদাস এবং তিনি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করছেন, সেই কাব্যের রচনা শৈলী আর পদাবলীর দ্বিজচণ্ডী দাসের রচনা শৈলী ভিন্ন। একই সাথে অনন্ত গুরু চণ্ডীদাস ছিলেন বাঁশুলী উপাসক এবং বাসুদেব দেবী সেবক, আর পদাবলীর দ্বিজ চণ্ডীদাস ছিলেন বৈষ্ণব, বৈষ্ণব ঘরানার। সুতরাং তাদের ব্যক্তি জীবন এবং রচনাশৈলী ভিন্ন। এই চণ্ডীদাস সমস্যার মাঝখানে মনীন্দ্রমোহন বসু দেখালেন পালা গানের দীন চণ্ডীদাস নামে ভিন্ন একজনের পরিচয় খুঁজে পান, এবং ডক্টর অসিত চন্দ্র বন্দ্যোপাধ্যায় সহজিয়া রাগাত্তিকার পদের আরেকজন চণ্ডীদাসকে খুঁজে পান। এই বাংলা সাহিত্যে যে চারজন চণ্ডীদাসের পরিচয় মিলে এই তাদের পরিচয় সম্পর্কিত যে সমস্যা, এই সমস্যাকে চণ্ডীদাস সমস্যা বলে। ঠিক আছে, এই যেটুক কথাবার্তা বললাম, এই কথাবার্তাটুক আপনাদের বলতে হবে। এখন এর মাঝখানে যদি আপনাদের কোনো কি বলে কোটেশন টোটেশন কোনো কিছু দেওয়ার ইচ্ছা করে, ওই যে চণ্ডীদাস রিলেটেড অনেক কিছু পাবেন, যে কোনো একটা চণ্ডীদাসের যে কোনো একটা লাইন এইখানে দিয়ে দিতে পারেন। আর নর্মালি আমরা হচ্ছে চণ্ডীদাস সম্পর্কে যেরকম পাই যে সে হচ্ছে কি জানি রজকিনীর জন্য হচ্ছে 14 বছর মাসে এই বড়শি বাইছিল, একটা পুকুরে বড়শি ফেলায় 14 বছর বসেছিল, আর ওই পারে এসে রজকিনী আসতো, ও খালি বসে বড়শি ভাই তাকায় থাকতো, কখন হচ্ছে তারা কোনো কিছু বলতো না। হ্যাঁ, এরকম একটা ঘটনা আছে, এরকম একটা বাংলা সিনেমাও আছে। এটা অন্য ইস্যু, এবং এই রিলেটেড কোনো কিছু আমাদের সাহিত্যের মধ্যেও নাই বা আমাদের পড়ার দরকারও নাই, এটা অন্য ব্যাপার। তাহলে এই হচ্ছে আমাদের চণ্ডীদাস সমস্যা আর চণ্ডীদাস রিলেটেড যে পার্থক্য। এখন বলেন কোনো প্রশ্ন আছে কিনা এখানে? আচ্ছা, ওই যে একটা কোট আছে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে তার নাই, উপরে এটা নাই, হ্যাঁ চণ্ডীদাস চণ্ডীদাস বলছে। কোন আচ্ছা, চণ্ডীদাস? এটা এটা হচ্ছে দাঁড়ান। কথা কোনো বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে। হ্যালো, কথা কেটে কেটে আসতেছে। একটা বলতে আবার
আচ্ছা দেখেন তো এবার স্ক্রিন দেখা যায় কি না, আর কথাবার্তার কি অবস্থা, ক্লিয়ার আছে কিনা? এখন শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে। তো ওই সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, যদি শুধু চণ্ডীদাস রিলেটেড প্রশ্ন আসে ওই কোটেশনটা দিতে পারেন। আমার যতদূর মনে হয় এটা হচ্ছে এই যে সহজে আর আধ্যাত্মিকার যে চণ্ডীদাস, এটা হওয়ার কথা, যেহেতু তার নামের আগে মানে ওই অনন্ত বড় চণ্ডীদাস না, এটা শিওর। আর পদাবলীর দ্বিজ চণ্ডীদাস হইতে পারে, চান্স আছে। এটা পালাগান হইতে পারে, এখানে আলাদা করে ইয়ে নাই। তো যদি শুধু চণ্ডীদাস আসে তখন ওই কোটেশনটা দিতে পারেন, তবে যে কেউ হইতে পারে, এটাই সমস্যা যে আসলে কোন চণ্ডীদাস এটা বলে গেছে। আর সবার উপরে মানুষত্ব তার উপরে না, এটা হচ্ছে কোন কাব্যতে উল্লেখিত এটাও আমার জানা নাই। ওইটা জানা থাকলেও একটা ধারণা করা যেত যে কোন অংশে। এবং ইম্পর্টেন্ট ব্যাপার হইতেছে অনন্ত বড় চণ্ডীদাস ছাড়া আর কেউ হচ্ছে ওইরকম যে তাদের পুঁথি আবিষ্কার হয়েছে এরকমও না। খন্ড খন্ড কাব্য লাইন, কাব্য মানে কাব্যের চরণ এরকম আবিষ্কার হয়েছে। যদি পুঁথি আবিষ্কার হইতো তাহলে হয়তো একটা জিনিস পাওয়া যেত। যাই হোক, এই হচ্ছে মোটামুটি চণ্ডীদাস পর্যন্ত। এখন বলেন এই পর্যন্ত আর কারো কোনো ঝামেলা আছে কিনা? এই অংশটা যদি শেষ হয় তাহলে আমাদের এই যে কৃষ্ণ রিলেটেড যে যে জিনিস আছে সবকিছু শেষ হবে। মানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শেষ হবে, বৈষ্ণব পদাবলী শেষ হবে, জীবনী সাহিত্য শেষ হবে, তারপরে চণ্ডীদাস সমস্যা শেষ হবে, বিদ্যাপতি শেষ হবে, ব্রজবুলি ভাষা শেষ হবে। ব্রজবুলি ভাষাটা হচ্ছে, ব্রজ শব্দটা আসছে আপনার ইয়া থেকে, ওই যে বৃন্দাবন থেকে আসছে। হ্যাঁ, বৃন্দাবন না মথুরা থেকে আসছে জানো, বলে যে ব্রজের নন্দন। মানে শ্রীকৃষ্ণের যে ছোটবেলারে তো বলে তারা গোপাল, তো গোপালরে বলতো যে ব্রজের নন্দন, এরকম নন্দন মানে পুত্র, ব্রজের নন্দন। ওইখান থেকে ব্রজবুলি ভাষা এইভাবে আসছে, কিন্তু মূলত এটা হচ্ছে মৈথিলি ভাষা বাংলা ভাষার মিশ্রণ। যাই হোক, তো এইগুলা সবই, এইগুলোর সাথে সবকিছুর সাথে কৃষ্ণের একটা সম্পর্ক পাওয়া যায় বিভিন্ন ভাবে। এই জন্য আমরা এগুলো একটু বুঝতে ভুল করি বা মিক্স আপ হয়ে যায় আমাদের। এখন এই অংশ পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার কিনা একটু বলেন, তাহলে আমরা মঙ্গল কাব্যে যাবো। ক্লিয়ার কিনা ভাই বলেন, বা এই পর্যন্ত যে পড়লেন কি অবস্থা? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, মধ্যযুগটা আসলে মানে একটু ঝামেলার। হ্যাঁ, এখান থেকে প্রশ্নও কম আসে, আবার কি বলে, এটা বুঝতে গেলে অনেক সময় নিয়ে বোঝা লাগে। তো গল্প আকারে বা এই আমার আলোচনা যেটুকু আপনারা শুনতেছেন এইটাই ফাইনাল। আর আপনারা নিজেরা যখন পড়বেন অত প্যারা নেওয়ার কিছু নাই, এই জিনিসটা মাথায় রেখে হচ্ছে প্রিপারেশন নিবেন রিটার্নের জন্য। এছাড়া ওই যে কোনো বই থেকে, সেটা গাইড বই হোক, যে যে বই পড়েন যে কোনো বই থেকে দেখলেই চলবে। সব জায়গায় সবকিছু আছে, আর খুব বেশি ডিটেল দেখা লাগবে এরকম না। যেটুক বুঝছেন এই পর্যন্তই, এখানে অনেক বেশি সময় দেওয়ার দরকার নাই। তাহলে আমরা মঙ্গল কাব্যের দিকে যাই। হ্যাঁ, আমাদের তাহলে মধ্যযুগের যেটা মেইন সমস্যা সেটা আমাদের শেষ হয়ে গেছে। আমরা তাহলে মঙ্গল কাব্যে গেলাম। এই পর্যন্ত বলেন, আর কারো কোনো ঝামেলা টামেলা থাকলেও বলেন। না ভাই। ঠিক আছে ভাই, বুঝছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, মঙ্গল কাব্যের ভিতরে যাই। আচ্ছা, মঙ্গল কাব্য জিনিসটা মঙ্গল কাব্য হইলো কেন? দেখেন, এই যে ইয়েতে যখন আমাদের হচ্ছে প্রাচীন যুগ থেকে আমরা মধ্যযুগে আসলাম, হ্যাঁ, আমাদের তো হচ্ছে লিখিত কোনো কিছু নাই। মানে আমরা যে কোনো কিছু ছাপাবো, ছাপার অক্ষরে বেরোবে। যেরকম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা হয়েছে, এই যে অনন্ত বড়ু চণ্ডীদাসের যে জন্ম, এটা সম্ভবত হচ্ছে কত 1300 না কত যেন, 1370 থেকে 1433। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ধারণা করছে যে অনন্ত বড়ু চণ্ডীদাসের জন্ম হচ্ছে 1370 থেকে 1433 এই সময়ে। কোথায় আছে ওইটাতে? আচ্ছা, এইখানে লিখে রাখি, 1370 থেকে 1433 এই টাইম পিরিয়ডে। তাহলে উনি এই জিনিসটা রচনা করছে, ধরেন ওনার বয়স ধরেন 30 বছর ছিল সেই সময়, তার মানে কি 1400 খ্রিস্টাব্দ এরকম সময়ের দিকে এসে উনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা একটা পুঁথিতে লিপিবদ্ধ করছে। তার মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি, তাহলে 1400-র আগে মোটামুটি যে লেখালেখির কোনো সিস্টেম ছিল না, এটা মোটামুটি বুঝাই যায়। বা রিটেন কোনো ফরম্যাট ছিল না। এখন রিটেন ফরম্যাট যদি না থাকে, তাহলে আমি একটা কবিতা রচনা করলাম, সেটা আমি টিকায় রাখবো কিভাবে? তাহলে এটা মানুষের মুখে মুখে হচ্ছে টিকায় রাখতে হবে, যেটা ময়মনসিংহ গীতিকার মধ্যেও আছে, যে আমরা মানুষের মুখে মুখে এটা আলাপ আলোচনা করতে করতে টিকায় রাখবো। এখন আপনি একটা মানুষ, আপনি এসে একটা কাব্য লিখলেন, সেই কাব্যের না আছে
মানে সেটা ধরেন ভাইরাল হয় নাই সোজা বাংলায় ওই যুগে, হ্যাঁ, তাহলে মানুষজন মনে রাখবে কেন? তাহলে আপনার একটা ভুগিচুগি দেওয়া লাগবে। সেই ভুগিচুগি কি? ভুগিচুগি যেটা হচ্ছে এটা সত্যও হইতে পারে, ভুগিচুগি হইতে পারে। মঙ্গল কাব্যে যারা রচয়িতা, যেরকম ধরেন মনসা মঙ্গল, মনসা মঙ্গলের হচ্ছে আদি কবি। আচ্ছা, এই মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গলে তো একটাই কবি, শুধু ভারতচন্দ্র রায়গুণাকার। এই দুটো হচ্ছে আদি কবিকে, শ্রেষ্ঠ কবিকে, অন্য কবিকে, এগুলো আমরা প্রিন্টে পড়ছি, ওইখান থেকে দেখবো। অত লেখার মাঝখানে লিখবো আর কি, অত ঝামেলা নাই। ধরেন এইখানে কি আছে? কানাহরি দত্ত। কানাহরি দত্ত হচ্ছে চোখে মানে কানা ছিল, দৃষ্টিহীন ছিল। সে বললো কি, আমি একদিন স্বপ্ন দেখছি যে মনসা দেবী আমারে বলছে যে আমারে নিয়ে কাব্য রচনা করো। এরপর এসে বিজয়গুপ্ত। বিজয়গুপ্ত এসে বলতেছে কি, আমি স্বপ্ন দেখছি আমার মনসা দেবী এসে বলছে কাব্য রচনা করো। তারপরে ধরেন হচ্ছে মানিক দত্ত, মানিক আর কি মুকুন্দরাম। এরা কি বলছে, আমি একদিন স্বপ্ন দেখছি আমারে চণ্ডী দেবী এসে বলছে যে আমারে নিয়ে কাব্য রচনা করো। একটা টাইম পিরিয়ডে এতগুলা মানুষের তারা রেগুলার স্বপ্ন দেখতেছে যে দেবদেবী এসে তারা বলতেছে আমার নিয়ে কাব্য রচনা করো। হ্যাঁ, এগুলা বলতেছে কেন? যে আপনাদের জন্য আগ্রহ তৈরি হয়। ও আচ্ছা তাই, ঠিক আছে, তাহলে শুনে দেখি তো। নামটা মঙ্গল কাব্য দিছে কেন? যে এই যে কাহিনীটা আমি এখন বলবো, এই জিনিসটা শুনলে আপনাদের মঙ্গল হবে, এই জন্য এটার নাম হচ্ছে মঙ্গল কাব্য। এটারে পৌরাণিক মঙ্গল বলা যায়, লৌকিক মঙ্গল আলাদা একটা ঘটনা আছে। লৌকিক মঙ্গল যেরকম হচ্ছে কালকেতু ফুলের এটা, পৌরাণিক মঙ্গল হচ্ছে মনসা মঙ্গল। আমরা ওদিকে যাব না। এখন মঙ্গল কাব্যের মূলত যে তিনটা ধারা কি কি? মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল। অপ্রধান দুইটা ধারা আছে, একটা হচ্ছে ধর্মমঙ্গল আর একটা হচ্ছে শিব মঙ্গল। শিব মঙ্গল বা কালিকা মঙ্গলও বলে। এগুলো আমরা পরীক্ষায় আসলেও মানে জীবনে এই পর্যন্ত আসবে না। আর পিড়িতে যেটুকু প্রশ্ন ওই পর্যন্ত, এদিকে আমরা যাবোই না। আমরা জাস্ট এই তিনটা জিনিস দেখব। এখন এই মঙ্গল কাব্যের মধ্যে আবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে আচ্ছা, এই মঙ্গল কাব্যের মধ্যে হচ্ছে 5টা অংশ থাকে। এই 5টা অংশ কি, এইটা বললে এতক্ষণ যে কথাটা বললাম এটা আপনারা বুঝতে পারবেন। 5টা অংশের 1 নম্বর হচ্ছে বন্দনা, 2 নম্বর হচ্ছে আত্মপরিচয়, 3 নম্বর হচ্ছে দেবখণ্ড, 4 নম্বর হচ্ছে মর্তখণ্ড, আর 5 নম্বর হচ্ছে শ্রুতিফল। দেখেন কোনটা কি। বন্দনা হচ্ছে কি, মঙ্গল কাব্যে ডেফিনেটলি একটা দেবদেবীরে নিয়ে বলা হবে। সেটা মনসা মঙ্গলে মনসা দেবী, চণ্ডী মঙ্গলে দেবী চণ্ডী, অন্নদা মঙ্গলে অন্নদা দেবী। তা ওই যে দেবতারা নিয়ে বলা হবে তারে বন্দনা করা হবে প্রথমেই। এটা গেল বন্দনা। আত্মপরিচয় কি, এই যে মঙ্গল কাব্য, এটা মানিক লিখছে, মুকুন্দরাম লিখছে, বিজয় গুপ্ত লিখছে, কানাহরি দত্ত লিখছে। কে কোনটা লিখছে? সবাই তো একই কথাবার্তা লিখতেছে, সব খালি দেবদেবীর মানে শ্রুতি, মানে কি বলে, কিভাবে তাদের পূজাটা পৃথিবীতে আসছে, এইসব কথাবার্তা বলতেছে। তাহলে কোন কবি কোন কথা বলছে এটার একটা মানে পরিচয় থাকা লাগবে না? সেই জন্য আত্মপরিচয়, মানে এখানে কবি তার নিজের সম্পর্কে বলে। যেরকম এই যে রিসেন্টলি কি গান বেরোইছে, মালো মা, ওইখানে বলে না যে ভেবে কয় মালেক দেওয়ানি, চিন্তা করো আপন মনে। ওই যে কথার মাঝখানে নিজের নাম ঢুকাই দিছে, মানে কি আপনি চাইলেও যেন তার নামটা ভুলে যাইতে না পারেন। এইটাই হচ্ছে আত্মপরিচয়। মানে আপনার লেখার মাঝখানে ছোট্ট করে নিজের নামটা প্রবেশ করায় দিলেন। এনারাও সেম কাজটা করতো। এটা হচ্ছে আত্মপরিচয় গেল। দেবখণ্ড মর্তখণ্ডটা কি, যে দেবীর কথা বলতে হইতেছে তার একটা পার্ট থাকবে কোথায়? স্বর্গে, এটা হচ্ছে দেবখণ্ড। আর একটা পার্ট থাকবে মর্তে, মানে পৃথিবীতে, এইটা হচ্ছে দেবখণ্ড ও মর্তখণ্ড। সহজভাবে যদি বুঝান এটার সাথে আসলে, আচ্ছা ওইদিকে আমরা না যাই। দেবখণ্ড মর্তখণ্ড বলতে ধরেন মনসা দেবীর যে স্বর্গে যে অবস্থান সেটা নিয়ে একটা ব্যাখ্যা করা আছে, মর্তে তারে নিয়ে কি হইতেছে সেটা একটা ব্যাখ্যা করা আছে। সেটা হচ্ছে দেবখণ্ড আর মর্তখণ্ড। সর্বশেষ হচ্ছে শ্রুতিফল। শ্রুতিফল কি, যে এই যে কবিরাজ এতক্ষণ সে মঙ্গল কাব্য আপনাদের শুনাইলো, শুনানোর কারণে আপনাদের কি পুণ্য অর্জন হবে সেইটা বলা আছে শ্রুতিফলের মাঝখানে। মানে এটা শুনলে কি পুণ্য অর্জন হবে। স্লাইড চলে গেছে নাকি? যন্ত্রণা। ভাই স্লাইড কি দেখা যায়? না ভাইয়া, আছে ভাই, কিন্তু হচ্ছে ওই কথাগুলো কাটা কাটা শোনা যাচ্ছে। স্লাইড দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে ভাই, এই কথাগুলো একটু কেটে আচ্ছা কেটে আসছে আর কি মাঝে মধ্যে। আচ্ছা, ঠিক আছে, দেখেন তো ভাই কি অবস্থা। এখন ঠিক আছে আবার। ঠিক আছে আচ্ছা ভাই। ঠিক আছে।
আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তাহলে এই কবি যারা আছেন তারা তো কি করলো, তারা প্রথমে হচ্ছে বন্দনা করলেন, আত্মপরিচয় আমরা ক্লিয়ার হইলাম, দেবখণ্ড মর্তখণ্ড ক্লিয়ার হইলাম, আর জিনিসটা শোনার ফলে কি শ্রুতিফল হবে সেটা হচ্ছে তারা বলে দিছে। বললে হচ্ছে পুরা যে 5টা অংশ, এই 5টা অংশ নিয়ে প্রত্যেকটা মঙ্গল কাব্যেরই মোটামুটি এই 5টা অংশ থাকে, বা সার্থক মঙ্গল কাব্যের 5টা অংশ থাকে। আচ্ছা, এইটুকু ক্লিয়ার কিনা আমাদের মঙ্গল কাব্যের? যদি মঙ্গল কাব্য কি শুধু আসে তখন আমরা এই কথাবার্তাগুলোই বলবো, যে যে কাব্যে দেবদেবীর আরাধনা মাহাত্ম্য বর্ণনা করা হয়, হ্যাঁ, সেটাই হচ্ছে মঙ্গল কাব্য, এবং যেটা শুনলে হচ্ছে মানুষের মঙ্গল সাধন হয় সেটা হচ্ছে মঙ্গল কাব্য। আচ্ছা, কেউ মনে হয় কিছু বলতেছিলেন, বলেন। প্রিলিক সময় শ্রুতি খণ্ড কি বললে ভালো হতো। ভাই কোথাও ওই প্রিলিক সময় নরখণ্ড বোধহয় দেখছিলাম কোথাও, ওইটা কোনটার ওই রিপ্লেসমেন্ট? যে দেবখণ্ড, এই যে মর্তখণ্ড যেটা, ওইটা হচ্ছে নরখণ্ড। হ্যাঁ, মর্তখণ্ড যেটা মানে পৃথিবীতে একটা পার্ট থাকবে সেটাই হচ্ছে নরখণ্ড বা মর্তখণ্ড, যাই বলেন। নর মানে কি? নর নারী। নর মানে হচ্ছে পুরুষ। পুরুষ মানে যা মানুষ বুঝাইতেছে, মানুষ কই আছে? মর্তে আছে। ওই জন্য মর্তখণ্ডের আরেক নাম হচ্ছে নরখণ্ড। বুঝছেন? জি ভাই বুঝছি। আচ্ছা, বা এর ভিতরে যে আসলে কত কথাবার্তা আছে এগুলো আমরা যখন প্রথম দেখছি, মানে আমি একজনের কথা এই যে আজকে পড়াইতে বসে মনে পড়তেছে, সেই ভাই হচ্ছে এনএসআই তে আছে। উনি অ্যাকচুয়ালি সে অসাধারণ রিটেন দিছিল, এবং এনএসআই তে ঢোকার পরে পরে আর আসলে প্রিলি মানে ভাইবা রিটেন এগুলা দেওয়াটা পরে আর উনি বিসিএস এ বসে নাই। হয়তো ক্যাডারলি হইতে পারতো, ওনার অনেক এক্সপেক্টেড মার্ক ছিল যে 580-র উপরে পাবে, এরকম আনফরচুনেট আর কি ক্যাডার হয় নাই। এনএসআই তে আছে ওই ভাই, আর আমি এইগুলা অনেক ডিটেল পড়ছি, এবং যে রাত্রে পড়ছিলাম আমার এখনো মনে পড়ে যে আমরা রাত প্রায় 4টা 4:30 পর্যন্ত কন্টিনিউয়াসলি হচ্ছে আলোচনা করতেছি, এইটা কি ওইটা কি কইতে কি আছে, কত কিছু পড়ছিলাম আসলে। এরা আসলে ঘাটাঘাটি শেষ নাই। হ্যাঁ, এখন আপনাদের টাইম এত কমায় দিছে, আর এইসব দরকারও নেই। জানলে ভালো, না জানলে কোনো ক্ষতি নাই। যাই হোক, তা আমাদের হচ্ছে মঙ্গল কাব্যের আমরা এই জিনিসটা বুঝলাম। এবার হচ্ছে আমরা মঙ্গল কাব্যের ভিতরে মনসা মঙ্গল কাব্যে যাই। এখন আমরা হচ্ছে কাহিনী দেখবো, ঠিক আছে? কাহিনী মানে আমরা এখন কই আছি বলেন তো? এই অংশে আছি। এই যে মনসা মঙ্গলের একটু কাহিনী দেখবো, চণ্ডী মঙ্গলের একটু কাহিনী দেখবো, তারপরে এদের চরিত্রগুলা দেখবো, মনসা মঙ্গলের যে চাঁদ সওদাগর বেহুলা, হ্যাঁ, এইগুলো একটু দেখবো। আমরা এখন এই অংশে আছি। আচ্ছা, মনসা মঙ্গলের মধ্যে প্রথম কথা হচ্ছে যে এখানে চরিত্রকে দেবী মনসা থাকবে। আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে চাঁদ সওদাগর থাকবে। আচ্ছা, চাঁদ সওদাগরের যে ছেলের নাম হচ্ছে লক্ষিন্দর। লক্ষিন্দর থাকবে। আর লক্ষিন্দরের যে স্ত্রী তার নাম হচ্ছে বেহুলা। এখন কি বলে, লক্ষিন্দর হচ্ছে অন্য ছেলেদের মতন, এরা হচ্ছে সাপে কাটবে। ইনি হচ্ছেন শিবের পূজারী ছিলেন। এখন ওনার মেইন কথা হচ্ছে উনি শিবের যে পূজারী, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে উনি কোনো মহিলা দেবীর হচ্ছে স্বীকৃতি দিবে না, যে দেবী দেবতা দেবী ঈশ্বর, তারপর মহিলা মানুষ আবার কিসের ঈশ্বর। এটা হচ্ছে ওনার ঝামেলা। তার মানে এখানে কি একটা মানে পুরুষ নারীর একটা ভেদাভেদ উনি এখানে দেখাইতেছে। ওনার চারিত্রিক একটা দৃঢ়তা আছে যে ওনারে কোনোভাবেই মানে বসে আনা যাইতেছে না। মা মনসা কি করলো, তার প্রত্যেকটা মনসম্ভবত 6টা ছেলে সবাই সাপে মারে ফেললো, সাপে কেটে মারলো। তার যে বাণিজ্য তৈরি ছিল বড় সপ্তডিঙা, সেই সপ্তডিঙা হচ্ছে ডুবাই ফেললো। কিন্তু তাতেও এই ভদ্রলোক দমলেন না, সে কোনোভাবে পূজা করবে না। এবং সর্বশেষ তার যে ছোট ছেলে লক্ষিন্দর, তার বিয়েতে সে হচ্ছে লোহার বানাইলো, কেস দিয়ে সে হচ্ছে বাসর ঘর বানাইলো। কিন্তু এই বাসর ঘর যে লোক তৈরি করলো সেই লোকরে হচ্ছে মা মনসা ভয় দেখাইলো যে তুই যদি এখানে একটা ফুটা না রাখিস তাহলে তোর ফ্যামিলি হচ্ছে আমি নির্বংশ করবো। সে একটা ফুটা রেখে দিল, ওইখান দিয়ে সাপ ঢুকলো, ঢুকে হচ্ছে লক্ষিন্দরে কাটলো, লক্ষিন্দর মরে গেল। মরার পরে তার সাপে কাটলে যা করতে হয় নদীতে ভাসায় দিতে হয়। এখন বেহুলা ছিল আবার সতী, বিশাল বড় সতী সাবিত্রী নারী আর কি। তো সে বলছে কি যে আমার সতীত্ব যদি, তাহলে আমি হচ্ছে আমার স্বামীরে ফিরে আসবো। তো সে এইখান থেকে আস্তে 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 করে স্বর্গে পছন্দ পৌঁছাইলো। দেবরাজ ইন্দ্ররে হচ্ছে সে কি বলে তার নৃত্যশৈলীর মাঝখানে হচ্ছে সে সবাইরে স্যাটিসফাইড করছে, করে হচ্ছে বর আদায় করছে। কি বর? যে মৃত যে ব্যক্তি আছে তারে বাঁচায় তুলতে হবে। এইভাবে লক্ষিন্দরের প্রাণ ফিরে আসে। কিন্তু মনসা কি দেয়, যে যদি চাঁদ সওদাগর আমার পূজা না করে তাহলে হবে না। তখন বেহুলা এসে বলে যে আপনি আমার পূজা করেন। তখন চাঁদ সওদাগর বা হাতে, হ্যাঁ, এই লেফট হ্যান্ডে পেছন দিক ফিরা, মানে ধরেন সে এই দিক হচ্ছে তার মুখ, এই দিক হচ্ছে দেবী, সেরকম উল্টা দিকে বা হাত দিয়ে পিছন ফিরে একটা ফুল ছুঁড়ে মারছে। এইভাবে হচ্ছে পূজা করা হয়েছে, এবং মনসা দেবীর পূজা এইভাবেই এখন প্রচলিত আছে।
এইভাবে হচ্ছে মর্তে মনসা দেবীর পূজা প্রচলিত হয়। এই হচ্ছে মনসা মঙ্গল কাব্যের সামারি। এখন এইখানে চাঁদ সওদাগর, এই যে কাহিনীর মধ্যে আমরা কিন্তু চাঁদ সওদাগরের কথা আনছি, বেহুলার কথা আনছি। বেহুলা চরিত্র কি আনছি? সে একটা সতী চরিত্র, তার চরিত্রের মধ্যে কি চারিত্রিক দৃঢ়তা আছে, স্বামীর প্রতি তার একটা কি আছে, প্রণয়, প্রবল প্রণয় আছে। সেই জন্য সে, দেখেন আপনার চিন্তা করেন, বেহুলা ক্যারেক্টার পড়লে প্রত্যেক পুরুষ মানুষের মনে হবে, আহারে এরকম যদি বউ পাই তাহলে তো আমি মরলেও কোনো সমস্যা নেই, আমার একেবারে জ্যান্ত করে ফিরে নিয়ে আসবে। তার মানে কি বাংলা সাহিত্যের একেবারে দৃঢ় একটা চরিত্র, মানে নারী চরিত্র, দৃঢ় নারী চরিত্র। তিনি তার সতীত্বের প্রতি অনেক বেশি কি ছিলেন, দৃঢ় ছিলেন, কনফিডেন্ট ছিল আর কি, যে আমি ফিরাই নিয়ে আসতে পারবো। এবং অবশ্যই পূর্ণবতী ছিল। লক্ষিন্দর চরিত্র জীবনে আসবে না, ওরা তো লাশ নিয়ে ঘুরে বেড়াইতেছে, তার ও চরিত্রের কিছু নাই। চাঁদ সওদাগরের চরিত্র কি, সে হচ্ছে দৃঢ় চরিত্র, সে তার যে যার উপাসনার ভিতরে ছিলেন, সেই উপাসনা থেকে তারা বারবার ফিরাই নিয়ে আসার চেষ্টা করলো, ফিরাই নিয়ে আসা যায় নাই। এখন আপনারা পরীক্ষার হলে লিখতে বসে যে কামটা করেন, সেটা হচ্ছে কি, আমরা খালি বুঝি কি পজিটিভ ক্যারেক্টার আর নেগেটিভ ক্যারেক্টার। হ্যাঁ, চাঁদ শব্দ কি পজিটিভ নাকি নেগেটিভ? যদি ভাবেন পজিটিভ, তখন একেবারে মনসা দেবীর মানে উদ্ধার করে দেন। হ্যাঁ, সে হচ্ছে মনসা দেবীর কোনোভাবে পূজা করবে না, সে খারাপ, এই সেই করতে চায় না, এই ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে তার ভিতরে একটা জেদ কাজ করছে, যে আমি এক জিনিসের পূজারি, আমি অন্য জিনিসের হচ্ছে পূজা করব না। এটা বর্তমান সময়ে অনেকের মধ্যে দেখা যায়। আবার অনেকে করে কি, কোনো কিছু ঝামেলার মধ্যে আমি যাব না ভাই, সবাই আমি মানি, আমি কি মানি আমার মনে মনে থাকুক, এরকম। এটা ভালো পজিটিভ ক্যারেক্টারও না, নেগেটিভ ক্যারেক্টারও না। সে একটা স্বতন্ত্র একজন ব্যক্তি। আপনারা স্বতন্ত্র ভাবে ব্যাখ্যা করে আসবেন, আপনাদের লেখার মাঝখানে পজিটিভ নেগেটিভ কোনো কিছু আসবে না। কোনটা পজিটিভ আসবে? বেহুলা ক্যারেক্টারটা আসবে পজিটিভ। হ্যাঁ, যে এটা একটা পজিটিভ ক্যারেক্টার, কিন্তু চাঁদ সওদাগর ক্যারেক্টারটা এটা পজিটিভ নেগেটিভ কোনো দিকেই যাবে না। সে যেরকম, মূল কথা হয়েছে তার চারিত্রিক দৃঢ়তা ছিল, শেষ, আর কোনো কথা নাই। আর যে কাহিনী বললাম, এই কাহিনী টাহিনী দিয়ে বলে দিয়ে আসবেন। যদি কোনো এর মধ্যে লিখতে চান, লিখতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, লক্ষিন্দর রিলেটেড কোনো কিছু পড়তে পারেন, যাতে বেহুলা বা চাঁদ সওদাগর দুইটা আসলেই হচ্ছে দিয়ে দেওয়া যায়। বা বেহুলা চাঁদ সওদাগর একসাথে যখন কথা বলতে বলছে ওইখানে, মানে এমন কিছু পড়বেন যেটা সব জায়গায় কাজে লাগানো যায়। আমি এখানে কোনো কিছু পড়ছিলাম না কখনো। মনসা মঙ্গল গেল, এরপর আসেন চণ্ডী মঙ্গল। একই কাহিনী, চণ্ডী দেবীর নিয়ে আমরা এখানে দেখবো। তো চণ্ডী মঙ্গল কাহিনীর মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে কালকেতু আর একটা হচ্ছে ফুল্লরা, এই ধনপতি সওদাগর। কালকেতুর কাহিনী কি, এইখানে একটা কোটেশন ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে ওই যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, বুঝছেন না? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। এটা হচ্ছে আপনার এই যে ফুল্লরা, যে এই ফুল্লরা হাজবেন্ড হচ্ছে কালকেতু। হ্যাঁ, আর এখানে আর একটা ঠক চরিত্র আছে, জানা হচ্ছে ভারু দত্ত। এটা খালি নাম জানি রাখেন, ঠক চরিত্র। তো কালকেতু কি ছিল? কালকেতু হচ্ছে ওই বনের মধ্যে সব পশু পাখি এগুলো হচ্ছে। হ্যাঁ, তো আপনার ওই পশু পাখিরা বললো কি, যে আমরা তো কোনোভাবে বাইরে থাকতে পারতেছি না, এত ডিস্টার্ব করতেছে কালকেতু। তখন তারা হচ্ছে চণ্ডী দেবীর কাছে গেলেন, যা বললেন যে আমাদের একটা ব্যবস্থা করেন। তো চণ্ডী দেবী বললেন কি, যে ঠিক আছে, আমি হচ্ছে দেখতেছি কি করা যায়। তখন চণ্ডী দেবী একটা মানে সাইজা, কি বলে, প্রাণী সাইজা বসে থাকলেন। আর এই কালকেতু এসে তারে বধ করলো, বধ করে বাড়ি নিয়ে আসলো। এখন ও তো জানে যে আমি একটা কোনোটা প্রাণী শিকার করছি, করে বধ করে ঘরে রেখে ও বাজারে চলে গেছে। ফুল্লরা ঘরে এসে দেখে কি, এই যে মা চণ্ডী সুন্দর, মানে দেবী যেরকম হয় দেখতে, একটা সুন্দর বউ বসে আছে। ফুল্লরার কিছু মেজাজ খারাপ হয়ে, যে কোন বাড়ির থেকে একটা বউ ধরে নিয়ে আসে, আমি কি সতী ধরে নিয়ে আসে নাকি, মানে সতীন ধরে নিয়ে আসে নাকি। তখন সেই কথাটা বলে কালকেতুরে, যে পিপিলিকার পাখা গজা মরিবার তরে, তোমার এখন মরার টাইম হয়েছে। কাহার ষোড়শী কন্যা আনিয়াছো ঘরে, কার 16 বছরের মেয়ে ঘরে নিয়ে আসছো, তোমার এখন মরার টাইম হয়েছে। কালকে তো আবার এটা রিপ্লাইতে বলে যে শাশুড়ি ননদী নাই, নাহি তোর সতা। হ্যাঁ, কাহার সাথে কি জানি ঝগড়া নাকি, কাহার সাথে ঝগড়া করে চক্ষু করলি রাতা, এরকম একটা লাইন বলে। যাই হোক, ওটা অন্য ইস্যু। তো এরপরে কি হয়, যে ওরা দুইজনে বাড়ি আসে, বাড়ি এসে দেখে যে এটা দেবী। দেবী বলে যে তোমার তো টাকা পয়সা দরকার, তোমার আমি টাকা পয়সা দিতেছি, তুমি সব প্রাণী হত্যা বন্ধ করো। তাহলে চণ্ডী দেবীর কল্যাণে ওই পশু পাখিরা তাদের জীবনটা শান্তিতে আর কি
বনের মধ্যে বাস করতে পারলো। এইটাই হচ্ছে কালকেতু ফুল্লরার কাহিনী, এটাই চণ্ডীদেবীর কাহিনী, শেষ। এর মাঝখানে ভারু দত্ত যে ধূর্ত লোক, এ এসে করে কি, এর যে টাকা পয়সা হয়েছে, ভারু দত্তর কেন হয় নাই, ওর খারাপ লাগে, ওরে বিপদে ফেলা, এগুলো আরো অনেক ডিটেল কাহিনী আছে, আমরা ওদিকে যাবো না। আচ্ছা, ধনপতি সওদাগর যেটা, যাদের বাড়ি খুলনা, তারা এই কাহিনীটা পড়ে যাবেন, হ্যাঁ, ভাইবার জন্য। মানে ধনপতি সওদাগরের একটা দুইটা বউ থাকে, একটা বউর নাম থাকে খুলনা, হ্যাঁ, আর একটা বউর নাম থাকে, এটা থাকে শালী, আর একটা নাম থাকে লহনা। এটা হচ্ছে প্রথম বউ, আর এটা হচ্ছে শালী থাকে, ওই শালীরে পরে বিয়ে করে বউরে ভুলে যায়, পরে বউর কথা মনে পড়ে, হ্যাঁ, পরে আবার সবাই মিলে একসাথে সুন্দরভাবে বসবাস করতে থাকে। তো ধনপতি সওদাগর যে, সে একটা মেল ক্যারেক্টার, হ্যাঁ, এই মেল ক্যারেক্টার হচ্ছে আহ এই মেল ক্যারেক্টার এক জায়গায় যায়, যাওয়ার পথে একটা সুন্দর দেবী দেখতে পায়, তার কথা যে একটা রাজারে বলে, রাজা দেখতে আসলে আর দেখাইতে পারে না, রাজা এরে আটকায় ফেলে। এদের আবার একটা পুত্র সন্তান হয়, পুত্র সন্তান সেম বাপরে উদ্ধার করে যাইতেছিল, ওই মাঝখানে এরা দেখে, রাজারে বলে, রাজারে দেখাইতে পারে না, আটকায় ফেলে। তখন এরা দুইজন জেলের মধ্যে বৈশা চণ্ডী দেবীর উপাসনা করে, চণ্ডী দেবী দেখা দেয়, এরা মুক্তি পায়, সবাই একসাথে শান্তিতে বসবাস করে। এই হচ্ছে কাহিনী আর কি, সহজ ভাবে বললাম। যাদের খুলনায় বাড়ি তারা ভাইবার জন্য দেখতে পারেন, এছাড়া এই জিনিস ইম্পর্টেন্ট না। একান্ত যদি চলে আসে, চণ্ডী দেবীর স্তুতি করা হয়েছে, এই ক্যারেক্টার আছে, শেষ। এই হলো আমাদের চণ্ডী মঙ্গল কাব্য। তবে এই কালকেতু ফুল্লরা এটা এখনো পরীক্ষায় আসে নাই, আসতে পারে আর কি। ওকে, অন্নদা মঙ্গল কাব্য নিয়ে আমরা কোনো কিছুই দেখবো না, এটা হচ্ছে দেবী অন্নদা। হ্যাঁ, এইখানে হচ্ছে ঈশ্বরী পাটনি আছে। ঈশ্বরী পাটনি মানে যে হচ্ছে নৌকা পারাপার করে। তো সেইখানে হচ্ছে দেবী অন্নদা একদিন আসে, আসলে সে যেখানে পাড়া দেয়, যে সেই জায়গাটা হচ্ছে গোল্ডের হয়ে যায়, মানে সোনার হয়ে যায়, তখন সে বুঝতে পারে যে আমার এখানে কোনো দেবী টেবি বা কিছু একটা আসছে। তখন সে দেবীর কাছে একটা বর চায়। কি বর চায়? ওই যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, যেন থাকে দুধে ভাতে। এখন এইটা অন্নদা মঙ্গল কাব্য আসুক, ভারতচন্দ্র রায় আসুক, যে রায় আসুক, এই কোটেশন দিয়ে দিবেন। এছাড়া ভারতচন্দ্র রায় আরো বলছে, নগর পুরী কি দেবালয়া রায়, মেলা কোটেশন আছে, দুই একটা পড়ে নিবেন এখানে। আর অঞ্জনা মঙ্গলের হচ্ছে কাহিনী ডিটেল আসে না। এই হচ্ছে মোটামুটি কি বলে, মঙ্গল কাব্যের প্রথম যে তিনটে ইম্পর্টেন্ট। এছাড়া ধর্মমঙ্গল আসে, এটা হচ্ছে ময়ূর ভট্ট, এই ব্যক্তি হচ্ছে এটা লিখছিল, আরো অনেকে লিখছিল। এখানে আবার দুইজনের কাহিনী আছে, একটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র, লাউ সেন, এইসব আমরা পড়বো না, লাগবে না। আচ্ছা, ধর্মমঙ্গল ছাড়া আর একটা আছে কালিকা মঙ্গল বা শিব মঙ্গল, জাস্ট নামটাই মনে রাখলে হবে, বা পিলির সময় যেটা করছেন ওইটুকুই, এরও কাহিনী টাহিনী দরকার নাই। যাক, এই পর্যন্ত হচ্ছে আমাদের কি বলে মঙ্গল কাব্য আর কি। এখন বলেন, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? আমরা দেখলাম তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব সাহিত্য, আর হচ্ছে মঙ্গল কাব্য, আমাদের তিনটা জিনিস শেষ হইলো। আশা করি এর মধ্যে দিয়ে প্রশ্ন আসবে। আমাদের আরো একটা ক্লাস আছে, যে ক্লাসের মোটামুটি 60% আমরা মধ্যযুগ বলবো, আর এরপর হচ্ছে পত্রিকা প্রতিষ্ঠান এসব দেখবো। এখন বলেন, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা বলেন। না ভাই, ঠিক আছে, বুঝছি পুরোটা। আচ্ছা ভাই, দাদা ওই একটা কথা ছিল, ওই অন্নদা মঙ্গল, এটা কি চণ্ডী মঙ্গলের একটা পার্ট? এটা মানে না অন্নদা না 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 না, আলাদা 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 আলাদা। অন্নদা আচ্ছা, দেবী আলাদা, চণ্ডী দেবী আলাদা। চণ্ডী দেবীর মূলত হচ্ছে যারা বনে টনে বসবাস করে, এরা পূজা করে। এছাড়া যে কোনো পূজার শুরুতে হচ্ছে চণ্ডী পূজা করে নিতে হয়। আর অন্নদা পূজা, অন্নদা মঙ্গল, এটা অন্য জিনিস। এটা হচ্ছে কি বলে, আহ আচ্ছা, এটার ডিটেল আমাদের বোঝার দরকার নেই, আলাদা, এটাই খালি জেনে রাখেন। হ্যাঁ, কালকে তো ফুল্লরের কাহিনী, এটা কি খুব ডিটেলসে লাগবে? না না না, এই যেটুক বললাম এইটুক খালি মনে রাখেন, যে ফুল্লর হচ্ছে কালকেতুর জামাই ছিল। কালকেতু হচ্ছে কি করতো, পশু শিকার করতো, বনে পশু শিকার করতো, মানে ব্যাধ ছিল। ব্যাধ তো বুঝেন, ব্যাধ হচ্ছে যে বধ করে। তখন পশুরা যায় হচ্ছে চণ্ডী দেবীর কাছে, যায় বললো আমাদের তো মারিয়ে ফেলতেছে, আমাদের বাঁচান। তখন চণ্ডী দেবী হচ্ছে ওই কালকেতুর হচ্ছে ধন সম্পদ দিয়ে তারে হচ্ছে করে, কি বলে, তার অভাব ঘুচাই দেয় এবং বনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে। এটাই হচ্ছে কালকেতু ফুল্লরের ঘটনা। খুব ডিটেল লাগবে না ভাই, যেটুকু গল্প শুনছেন এইটাই। হ্যাঁ, আর যে কোনো একটা জায়গা থেকে দু একবার একটু দেখলে মনে থাকবে। এই মধ্যযুগ থেকে আসলে খুব একটা প্যারা নেওয়ার কিছু নাই, এই ক্লাসের মাঝখানে একটু প্যারা নেন। আর এমনি মেইন পরীক্ষার সময় তো এই যে সাজেশনের মতন করে দিছি, এইভাবে হচ্ছে পড়বেন। পুরা জিনিসের মধ্যে আসল হচ্ছে এইটুকু। হ্যাঁ, এইভাবে পড়লে
বা যে কোনো গাইড বই যেটা থেকেই পড়েন না কেন চলবে। আর কিভাবে লিখতে হবে এটা তো আমি আপনাদের লেখার সিস্টেম বলে দিছি। ওই আর কারো কোনো ঝামেলা আছে কিনা? মধ্যযুগটা ভাই একটু টাফ। হ্যাঁ, আর এটা আসলে পইরা পোষায় না, এই জন্য পড়তে ইচ্ছা করে না, প্রশ্ন আসে কম, আসেই তো না, আসলেও একটা আসে, এই জন্য আমাদের ভালো লাগে না। আবার না পড়ে যে যাবেন তারও তো উপায় নেই। এটা মানে সঠিক কথা বলছেন, খুব বিরক্তিকর আর কি এটা। কিছু করার নাই ভাই, এটা আসলে। যাক, আমরা আমাদের রেকর্ডিংটা বন্ধ করি।